আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাস ঠাস করে থাপ্পড়ের শব্দ পেয়ে আবিদা পেছনে ঘুরে তাকিয়ে দেখে আদিত্য রহমান একটা ছেলেকে মারছে। আদিবা কিছু বুঝে ওঠার আগে আদিত্য আদিবার গালে দুটা থাপ্পড় মেরে দিল। আদিবা নিজেকে সামলাতে না পেরে মাটির উপর পড়ে গেল। আদিত্য রেগে চোখ দুটা লাল হয়ে গেছে। আদিত্য রাগান্ত সুরে বলল, বেয়াদব মেয়ে, নিজের শরীর দেখাতে খুব ভালো লাগছে তাই না? মানুষকে কি বোঝাতে চাচ্ছিস? নিজের শরীর দেখিয়ে তুই যে সুন্দর সেটা প্রমাণ দেখাচ্ছিস? তুই আসলে ফর্সা, বাট তুই সুন্দর না। তুই হইলি কুৎসিত মহিলা, বুঝলি? তোকে যদি আর কোনোদিন এই ভার্সিটিতে পেট বের করে আসতে দেখেছি, তোর খবর আছে বলে দিলাম। আদিবা আদিত্যের কথাগুলো শুনে নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারল না। আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আদিবা ভাবতেও পারেনি আজ প্রথম কলেজে এসেছে, এভাবে অপদস্থ হতে হবে তাকে। আদিবা আদিত্যকে কিছু বলার আগে আদিত্য রেগে ওখান থেকে চলে যায়। আদিবার বেস্ট ফ্রেন্ড রাইসা আদিবার হাত ধরে তুলে বলল, আদিবা উঠে কান্না করিস না। ওই লোকটা আমাকে এত বাজেভাবে কথা বললো আর পুরো ক্যাম্পাসের সামনে আমাকে অপমান করলো, আর তুই বলস কান্না করব না? আর আমি নাকি সবার সামনে প্রমাণ করতে এসেছি আমি নাকি সুন্দর? তুই বল, আমি কি ওই রকম মেয়ে? আমি ওই ছেলেটাকে ছাড়বো না আমাকে অপমান করা। আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। ওকে নিস এখন, কান্না বন্ধ করে চল ক্লাসরুমে যাই। না, আমি আজ ক্লাস করব না। আমি এখনই বাসায় যাব। আমি ভাইয়াকে বলে ওকে যদি মার না খাওয়াই, আমার নামও আদিবা না। আদিবা কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল, আর সারা রাস্তায় কান্না করতে করতে চলে গেল। আর এদিকে আদিত্য রেগে ক্লাসরুমে বসে আছে। রাকিব আদিত্যের দিকে তাকিয়ে বলল, এত রেগে যাচ্ছিস কেন? মেয়েটাকে ভালো করে বুঝলে পারতি। হুট করে এভাবে মারাটা কি ঠিক হয়েছে বল? যা করছি একদম ঠিক হয়েছে। ফাজিল মেয়ে, পেট দেখিয়ে ড্রেস পরে আসা, আর ছেলেরা কিছু বলে তখন ছেলেদের দোষ, তাই না? আমি যা করছি ভালো করছি। শুধু ছেলেগুলো মার খাবে কেন? ওর খাওয়া উচিত। ওকে ঠিক আছে, বুঝলাম, এখন রাগ কম কর, ক্লাসে মনোযোগ দে, স্যার আসছে। হুম। আদিত্য ক্লাসে মনোযোগ দিতে লাগলো। আদিত্য বারবার কেন জানি আদিবার কান্নামাখা মুখটা চোখের সামনে ভেসে আসতে লাগলো। আদিত্য বারবার মাথা ঝাঁকিয়ে ভাবতে লাগলো, ধুর, বারবার কেন যে মেয়েটার মুখটা ভেসে আসছে। না, আদিত্য ওইদিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে মনোযোগ দে। আদিত্য আবার মনোযোগ দিতে গিয়েও বারবার ওর কথা মনে পড়ছে। আদিত্য অনেক কষ্টে ক্লাসটা করে বের হয়ে গেল। আদিবা বাসায় গিয়ে ভাঙচুর করতে লাগলো। আদিবার ভাইরা বুঝতে পারছে না কেন এমন করছে। আদিবার ভাই ওকে শক্ত করে ধরে বলল, বোন আমার, কি হয়েছে? কে কি বলছে আমাদের বল, আমি ওকে দেখে নেব। বল একবার আমাকে। কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমি আমার প্রতিশোধ নেব। ওকে আমি ছাড়বো না। তোমরা প্লিজ আমাকে একা থাকতে দাও। আদিবা চিৎকার করে বলতে আদিবার ভাইয়ারা আর কিছু বলল না। সবাই বের হয়ে গেল। আদিবার রুমে বসে একা একা ভাবতে লাগলো, মিস্টার, আমি তোমাকে ছাড়বো না। আমাকে সবার সামনে অপমান করা, আমি তোমাকে এমনভাবে ফাঁসাবো, আমি যেভাবে অপমান হয়েছি এর থেকে দ্বিগুণ অপমান আমি তোমাকে করাবো। আদিবা অনেকক্ষণ ভেবে ওর ভাইয়াদের ডাক দেয়। ওর ভাইয়ারা আদিবার ডাক শুনে দৌড়ে ভেতরে আসে। বোন কি হয়েছে? ভাইয়া, আমি বিয়ে করতে চাই। আমার একটা ছেলেকে অনেক পছন্দ হয়েছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমরা যদি আমাকে ওকে নিয়ে এসে না দাও তাহলে আমি আত্মহত্যা করব। না বোন, এসব কি বলিস? তুই আমাদের চোখের মনি। তুই কিছু, হ্যাঁ, যা কিছু চাইছস সেটা আমরা দেইনি, সেটা কখনো হয়েছে? হ্যাঁ, তুই ছেলেটার ঠিকানা দে, এক্ষুনি আমরা যাব। আমি ছেলেটার ঠিকানা জানি না। তাহলে ছেলেটার ছবি দে, আর ওর নাম কি সেটা বল। আমি কিছুই জানি না। ওর নামও জানি না, ওর ছবিও নাই আমার কাছে। তাহলে কিভাবে খুঁজে বের করবো? আচ্ছা তোমরা যাও, আমিও সব কিছু বের করে তোমাদের দিব। আচ্ছা। আদিবার বড় ভাই কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর কিছু না বলে ওরা তিন ভাই বের হয়ে গেল আদিবার রুম থেকে। আদিবার পরিচয়টা দিয়েই দে। আদিবার এই দুনিয়াতে আপনজন বলতে শুধু ওর তিন ভাই, আর কেউ নেই। আদিবার বাবা মা বোন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আদিবার সেই থেকে তিন ভাইয়ের কাছে বড় হয়েছে। আদিবা ছোটবেলা থেকে অনেক জেদ্দি
আর রাগ তার বেশি। যা একবার চায় সেটা তাকে দিতেই হয়। যাই হোক, আদিবা রুমে বসে সবকিছু ভাবতে লাগলো, কিভাবে আদিত্যকে ওর মায়ার জালে ফাঁসাবে। আর এদিকে আদিত্য নদীর পাড়ে বসে থেকে পাথর ছুঁড়ছে আর ভাবছে, মেয়েটাকে আসলে ওইভাবে না মারলেও পারতাম না। ঠিক করছি প্রথম কলেজে এসেছে, এত বেহায়ের মতো আসতে হবে কেন? আদিত্য ভাবতে ভাবতে এখানে বসে থেকে সন্ধ্যা হয়ে গেল। আদিত্য উঠে ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে আদিত্য দেখে ওর আব্বু কাদের সাথে যেন কথা বলছে। আদিত্য দেখতে পেল ওর আব্বু অনেকটা রেগে গেছে। আদিত্য দূর থেকে লক্ষ্য করলো লোকগুলো একজন ওর আব্বুর কলার ধরে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলে চলে গেল। আদিত্য একটা টেক্সট করে দিল। আদিত্য রুমে ঢুকে ওর আব্বুকে বলল, আব্বু, তোমার শরীর ঠিক আছে? ওকে। আদিত্য রুমে চলে গেল। রুমে যেতেই একটা টেক্সট আসলো। আদিত্য ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। ড্রেস পরে নিচে চলে গেল। আব্বু, আমি একটু বের হচ্ছি, তুমি রাতে খেয়ে নিও। আর শোনো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আজ আবার আমার জন্য অপেক্ষা করো না। আব্বু, তুমি সত্যি কথা বলার মানুষ দরকার। আব্বু, তাহলে একটা কাজ করো, একটা বিয়ে করে ফেলো, তাহলে কথা বলার মানুষও পাবে আর পাশে থাকার মানুষও পাবে। আদিত্য আব্বু যে পানি খেতে যাবে সাথে সাথেই বিষম খেলো। রেগে আদিত্যকে স্যান্ডেল দিয়ে ঢিল মারল। আদিত্য ক্যাচ ধরে বলল, কি হলো? আমি তো ভালো কথাই বললাম। আগে বিয়ে করো নাই, আমি ছোট ছিলাম তার জন্য। বাট এখন তো বড় হয়ে গেছি, তাই না? ওইসব মাথায়ও নিয়ে এসেছো না? আমি বিয়ে করতে পারবো না, আমার এসব বিয়ে টিয়ে ভালো লাগে না। আমি যেমন সিঙ্গেল আসছি এটাই বেস্ট আছি, বিয়ে করলে খালি প্যারা। আচ্ছা আব্বু শোনো, আমার কথাটা ভেবে দেখো, আমি এখন যাই। সত্যি একটা বিয়ে করলে তোমারই ভালো হবে, দেখো। আদিত্যের আব্বু আবার ঢিল মারতে যাবে, সাথে সাথে আদিত্য দৌড়ে পালিয়ে গেল। আদিত্য এখন থেকে সোজা একটা জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে বাইকটা সবকিছু দিয়ে ঢেকে রেখে তারপর আস্তে আস্তে করে জঙ্গলের মধ্যে চলে গেল। তারপর একটা কালো মাস্ক আর সম্পূর্ণ শরীর ঢেকে কালো একটা জ্যাকেট পরে নিল। জ্যাকেট দিয়ে মাথাটা সম্পূর্ণ ঢেকে রেখেছে। হাতে কালো হ্যান্ড গ্লাভস পরে নিল। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকতে লাগলো। তারপর একটা পুরনো মূর্তির পেছনে হালকা করে ধাক্কা দেয়। মাটির নিচ থেকে একটা সুড়ঙ্গ বের হয়ে আসে। আদিত্য আস্তে আস্তে নিচে সিঁড়ি বেয়ে চলে গেল। তারপর দুটা হাততালি দিতে সুড়ঙ্গটা বন্ধ হয়ে গেল। আদিত্যকে দেখে সব ছেলে মেয়ে নিচের দিকে মাথা করে ফেলল। আদিত্য গিয়ে হাতের ইশারায় কিছু বোঝাতে বলল। বস, উনি মুখ খুলছে না। আদিত্য আবার হাতের ইশারা দিতে সাথে সাথে একটা লোক কারেন্টের শক দিতে লাগলো আর গরম পানি চোখের উপরে আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো। লোক তিনটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু মুখে কোনো শব্দ বের হওয়ার মতো অবস্থায় নেই, কারণ তিনজনেরই মুখ বাঁধা। আদিত্য একটা চাকু দিয়ে একটা লোকের হাতে আগুন এক কোপে কেটে ফেলল, কারণ ওই হাত দিয়ে আদিত্যের আব্বুর কলার ধরেছিল। রাকিব বলল, বস, ওরা কি কিছু বলবে? আদিত্য ইশারা করতে ওদের মুখের বাঁধন খুলে দেওয়া হলো। তারপর এক এক করে বলতে লাগলো, আদিত্যের আব্বুর বিজনেস পার্টনার হলে ওদের কোম্পানির এক করলে দুজনেরই লাভ হবে, কিন্তু আদিত্যের আব্বু গরিবের হক মেরে খেতে দিবে না, যার কারণে বারবার ওদের বস হুমকি দিচ্ছিল যদি 1 তারিখের ভেতরে না রাজি হয় তাহলে নাকি আদিত্যের আব্বুকে মেরে ফেলবে। এটুকু বলতেই সাথে সাথে আদিত্য চাকু দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেয়। আরেকজনের এক ফেসে গলা নামিয়ে ফেলে। আরেকজনের বুকের কয়েকটা কোপ দিতে লাগলো। তারপর আদিত্য ওদের ইশারা করে ওখান থেকে বের হয়ে যায়। আদিত্য বের হয়ে সব খুলে আবার বাইক নিয়ে চলে যায়। আর হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, রাকিব আদিত্যের ডান হাত। রাকিব ওর ডান হাত হলেও জানে না যে আদিত্য ওদের বস। ও শুধু কলেজে আদিত্যের বেস্ট ফ্রেন্ড এটাই জানে। আজ পর্যন্ত কেউ দেখেনি ওদের বসকে। আদিত্য চলে যেতে গেলে পেছনে কেউ একজন আদিত্যকে দেখে ফেলে। সাথে সাথে আদিত্য ওর চোখ ফাঁকি দিয়ে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। আদিত্যকে না দেখে যেই পেছনে ঘুরতে যাবে সাথে সাথে আদিত্য ঘাট ধরে ভেঙে ফেলে আর জানোয়ারের মতো ওকে মারে, এমনভাবে মারে যেন কোনো পশু ওকে মেরেছে। আদিত্য সুন্দরভাবে ওকে মেরে রাস্তার একপাশে ফেলে বাইক নিয়ে চলে যায়। আর এদিকে রাকিব বের হয়ে দেখে যাকে ওই আদিত্যকে দেখার জন্য পাঠিয়েছিল তাকে খুঁজে পেল না।
রাগীব অনেক জায়গায় খুঁজলো, বাট কোথাও পেল না। রাগীব আর ওইখানে দেরি না করে লাশগুলো প্রতিবারের মতো ওদের গোপনে মাছের পুকুর আছে সেখানে ফেলে দিয়ে ওই বাড়িতে চলে যায়। আর এদিকে আদিত্য বাইক থামিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোটা একদম নদীর উপর এসে পড়েছে। পানিগুলো যখন ঢেউ দেয় তখন মনে হয় চাঁদও ঢেউ ভেসে যাচ্ছে। আদিত্য প্রতিদিনের মতো আজও সেইভাবে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, এখানে কি করছেন মিস্টার? আত্মহত্যা করবেন নাকি? আদিত্য কথাটা শুনে কিছুটা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছু না বলে আবার ঘুরে আগের মতো তাকিয়ে থাকলো। আদিবা আবার বলল, কি হলো, আমার কথা কানে শুনছেন না? আত্মহত্যা করলে আমাকে বলেন, আমিও আত্মহত্যা করতেই এসেছি। আদিত্য কিছু না বলে ওইরকম দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকলো। আদিবা আরো বকবক করতে গেল। আদিত্য বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, চুপ, এত বকবক করেন কেন? আমাকে আমার মতো একা থাকতে দিন তো। এত মাথা খাইয়েন না। আত্মহত্যা করবেন যান করেন, এখানে এসেছে বকবক করে আমার মাথা কেন খাচ্ছেন? আদিবা আদিত্যের ধমক শুনে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আদিত্য কোনো কিছু না বলে বাইকে উঠে চলে যেতে লাগলো। আদিবার রাগে সামনে থাকা পাথরে একটা শট মেরে দিল আর মনে মনে বলতে লাগলো, কি বজ্জাত একটা ছেলে! পর্দা করে আসলাম, তাও আমার দিকে ঘুরে তাকালো না, উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল। আদিত্য বাইক নিয়ে কিছু দূর গিয়ে আবার বাইক ঘুরিয়ে নিল। আদিবা আদিত্যকে আসতে দেখে ব্রিজের গ্রিল ধরে দাঁড়িয়ে গেল। আদিত্য বাইক থামিয়ে বলল, এই মেয়ে, আপনি আত্মহত্যা করবেন নাকি? আপনার সমস্যা কি বলেন তো? দেখেন, আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। কি হয়েছে আমাকে বলেন দেখি, আমি আপনাকে হেল্প করতে পারি কি না? আপনি চলে যান, আমাকে মরতে দেন। থাপ্পড় খাইতে মন চাইছে নাকি? থাপ্পড় খেতে না চাইলে এখনই ওইখান থেকে চলে আসেন। যেই মেয়ের দুনিয়াতে কেউ নাই, তার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। যার কেউ নাই তার মহান আল্লাহ তাআলা আছেন। আমাকে কি খুলে বলা যাবে আপনার কি সমস্যা? বলে লাভ নাই, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আপনি চলে যান, আমাকে মরতে দেন। ওকে, তাহলে ঝাঁপ দেন। হ্যাঁ হ্যাঁ, এখনই ছাপ দিব আমি। আমার বেঁচে থেকে কোনো দরকার নেই, আমি মরলে সবাই শান্তি পাবে। কথাটা বলে আদিবা কান্নার ভান করতে লাগলো। আর আদিবা মনে মনে ভাবতে লাগলো, কথাগুলো তো বলে দিলাম, এখন কি ছাপ দিব নাকি? ছাপ দিলে যদি না বাঁচায় তাহলে তো মরেই যাবো। যা থাকে কপালে। ওইদিকে ভাইয়ার মানুষজন আছে, আমি পানিতে পড়ার আগেই ওরা আমায় বাঁচিয়ে নিবে। কথাটা বলে যে ঝাঁপ দিতে যাবে সাথে সাথে আদিত্য ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিবা থাপ্পড় খেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে লাগলো। আর আদিত্য রাগে বলল, এই মেয়ে, আর একটু হলে কি হইতো? একদম কান্না করবেন না। আমাকে কেন বাঁচালেন? হ্যাঁ, অন্য কাউকে নিজের দেহ দেওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। যে মেয়ের মা বাবা নাই, সেই মেয়ের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আদিত্য আদিবার কথা শুনে 2 হাত মুঠো করে নিল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার নাম কি? বাসা কই? আদিবা চমকে উঠল। কি নাম বলবে ভেবে না পেয়ে বলল, আমার নাম রাত্রি, আমি সামনের বস্তিতে থাকি। আচ্ছা চলেন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দেই। না না, আমি যেতে পারবো না। আমি আপনার ফ্যামিলির বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে আপনি মরতে দেন, আমি আর বেঁচে থাকতে চাই না। মেজাজটা গরম করবেন না। আপনি কতদূর পড়াশোনা করছেন? ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, এই কার্ডটা রাখেন। সকালে এই ঠিকানা অনুযায়ী গেলে আপনি একটা চাকরি পেয়ে যাবেন। আমি এখন কিভাবে যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হবে। চলেন দেখি কে আপনাকে বাসা থেকে বের করে দেয়। আমি আপনাকে রেখে আসব। না না, আমি যেতে পারবো না। প্লিজ আপনি চলে যান, আমি আজ রাস্তায় রাতটা কাটিয়ে দিতে পারবো। আদিত্য রেগে থাপ্পড় মারতে গিয়ে হাত নামিয়ে বলল, একটা মেয়ে হয়ে রাস্তায় থাকবেন, পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হবে? তাহলে আমি কোথায় যাব? আদিত্য, আচ্ছা চলেন আমার সাথে বাইকে ওঠেন। চুপ। না, আমি আপনার সাথে যাব না। আপনি খালি আমাকে মারেন। আর আপনার সাথে গেলে কেউ দেখলে আমাকে বিয়ে করবে না, বলবে পরপুরুষের সাথে রাত কাটিয়ে বেড়াই আমি। ফালতু কথা বলবেন না। এত কিছু বুঝেন তো বাড়ি থেকে বের হয়ে এসেছেন কেন? কি করব, যার বাবা মা নাই, তার থাকার জায়গাও নাই। কিছু খারাপ ছেলের হাত থেকে আর কতদিন বাঁচবো?
তার থেকে মৃত্যু ভালো আমার কাছে। উফ। আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, দেখেন, এখানে একা থাকবেন আর না হলে আমার সাথে চলেন। অনেক রাত হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। ওকে, কিন্তু হ্যাঁ, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। আমার খেয়ে কাজ নাই, আপনার কাছে যেতে হবে তাই না? আদিবা আর কিছু বলল না। আদিত্য বাইকে উঠতেই আদিবা উঠে বসলো, মাঝখানে কিছুটা ফাঁকা রেখে বসলো। আদিত্য বাইকটা আস্তে করে চালাতে লাগলো। অনেকক্ষণ যাওয়ার পর আদিবা বলল, এইটা বাইক নাকি সাইকেল? কি মনে হয়? আমার তো সাইকেল মনে হচ্ছে। তাহলে ওইটাই। ফাজলামি করবেন না, জোরে চালাতে পারেন না? আপনি না থাকলে জোরে চালাতাম, বাট আপনি আছেন, জোরে চালালে আবার আমাকে ধরে বসতে হবে, তাই আস্তে চালাচ্ছি, আপনি যাতে পড়ে না যান। আদিবা আর কিছু বলল না। আদিত্য ওর বাসায় গিয়ে নেমে আদিবাকে নিয়ে বাসার ভেতর ঢুকলো। আদিবা আদিত্যের পেছন পেছন যেতে লাগলো। আদিত্য আদিবাকে নিয়ে আস্তে আস্তে করে নিজের রুমে চলে গেল। আদিবা অবাক হয়ে রুমটা দেখতে লাগলো। আদিবা বলল, এইটা কার রুম? আর বাসায় তো কোনো মানুষ নাই, আপনি আমাকে রেপ করবেন না তো? মেজাজ গরম করবেন না তো, বিশ্বাস করে এত দূর এসেছেন আর এখন এসেছে এই আজাইরা কথা বলছেন। শুনেন, ওইটা ওয়াশরুম, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি নিচে গিয়ে খাবার গরম করে নিয়ে আসছি। আর হ্যাঁ, খবরদার আমার রুম থেকে বাইরে যাবেন না। আদিবা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আদিত্য নিচে গেলে আদিবা রুমটা চারপাশ দেখতে লাগলো। দেখতে দেখতে হঠাৎ করে আদিবার চোখ একটা জায়গায় গিয়ে আটকালো। আদিবা কাছে যেতে লাগবে তখনই আদিত্য রুমে ঢুকে বলল, এই খবরদার, ওইটা টাচ করবেন না, আপনি যান ফ্রেশ হয়ে নেন, রুমে কোনো কিছু টাচ করবেন না দয়া করে প্লিজ। ইয়া মানে ওই ছেলে আর ওই মেয়েটা কে? ছেলেটা আমি আর মেয়েটা আমার স্ত্রী, এখন যান ফ্রেশ হয়ে নেন। আদিত্যর কথা শুনে আদিবা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য হাতের ঘড়ি আর ফোনটা রেখে আবার নিচে চলে গেল। আদিত্য খাবার গরম করে খাবার নিয়ে রুমে এলো। রুমে গিয়ে দেখে আদিবা খাটের উপর বসে আছে। আদিত্য টেবিলটার কাছে নিয়ে এসেছে। আদিবার সামনে খাবার প্লেটটা দিয়ে বলল, আচ্ছা আপনি খান, আমি বাহিরে অপেক্ষা করছি, খাওয়া শেষ হলে আমাকে বলেন। আপনি খাবার খাবেন না? না, আপনি খান। আদিত্য বাইরে গিয়ে পায়চারি করতে লাগলো। আদিবার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদিবা খাবার খাওয়া শেষ করে আদিত্যকে ডাক দিল। আচ্ছা আপনি শুয়ে পড়েন। আদিত্য প্লেট নিয়ে নিচে চলে গেল। প্লেট ধুয়ে রুমে চলে আসলো দেখে আদিবা এখনো জেগে আছে। আদিত্য আদিবাকে বলল, আপনি ঘুমান, চিন্তা করেন না, আপনার কোনো ক্ষতি আমি করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। আদিত্য ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আদিত্য মাথা মুছতে মুছতে রুমে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাতে লাগলো। আদিবা অবাক দৃষ্টিতে আদিত্যকে দেখতে লাগলো। আদিবার কেন জানি আদিত্যের প্রতি একটা টান অনুভব করছে। আদিবা নিজের অজান্তে খাট থেকে উঠে আদিত্যের কাছে যেতে লাগলো। আদিত্য যেই চুল শুকিয়ে সামনে ঘুরতে যাবে, সাথে সাথে আদিবার সাথে ধাক্কা খেয়ে দুজনই পড়ে গেল। আদিত্য রেগে ফ্লোর থেকে উঠে বলল, আপনি এখানে কি করছেন? আদিবা কান্না করতে করতে বলল, ও আম্মু গো, আব্বু গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। আদিত্য তাড়াতাড়ি করে আদিবার মুখ চেপে ধরে বলল, এই চুপ, চিৎকার করবেন না, আব্বু বুঝে গেলে আমার 12টা বেজে যাবে। প্লিজ প্লিজ কান্না করেন না, দেখেন আমার কিন্তু কোনো দোষ নাই, আপনি ইচ্ছে করে আমার পিছনে দাঁড়িয়েছিলেন কেন? আদিবা আদিত্যের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আদিবা আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, হায় হায়, আমাকে আপনি ধরে ফেললেন। আমার কত স্বপ্ন ছিল আমাকে সবার প্রথমে আমার স্বামী ধরবে, আর সেখানে কিনা আপনি আমাকে ধরলেন। আমি এই মুখ কাকে দেখাবো? কথাগুলো বলছে আর জোরে জোরে কান্না করছে। আদিত্য যেন ভ্যাবাচ্ছা খেয়ে গেল। তখন আদিত্যের আব্বু আমার রুমে ঢুকে বলল, আদিত্য, এই মেয়েটা কে? আদিত্য ভয়ে তোতলাতে লাগলো। ইয়ে মানে আব্বু তুমি এখানে? আদিবা উঠে দৌড়ে গিয়ে আদিত্যের আব্বুর কাছে গিয়ে বলল, আমাকে বাঁচান, আপনার ছেলে আমার সব শেষ করে দিল। আমি এই সমাজে মুখ দেখাবো কিভাবে? আদিত্য কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। আদিত্য মুখ থেকে যেন কথাই বেরোচ্ছে না। আদিত্য যেন থমকে গেছে। আদিত্যের আব্বু রেগে আদিত্যের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল,
ছি, তুমি আমার সন্তান হয়ে একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো। ছি আদিত্য, ছি। তোমাকে ছেলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আব্বু তুমি আমাকে মারলে? আব্বু, আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। বিশ্বাস করো, আমি ওই মেয়েটার সাথে কিছুই করি নাই। একদম চুপ। তুই যদি না করিস তাহলে মেয়েটা তোর রুমে কিভাবে আসলো? এই মেয়েটা তো একা একা তোর রুমে আসে না। আব্বু আমি ওকে নিয়ে এসেছি, কিন্তু আব্বু ও যা বলেছে আমি তার কিছুই করি নাই। আমি শুধু ওর মুখটা চেপে ধরেছিলাম। ছি, সেটা নিজে মুখে বলতেও তো লজ্জা লাগছে না? তুই এত নিচে নেমে গেছিস? তার মানে প্রতিদিন রাতে এইসব করিস? না হলে তুই প্রতিটা দিন এত রাত করে বাসায় কেন ফিরিস? আব্বু তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আর এই মেয়ে, তুমি আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ? আমাকে নষ্ট করতে চাইছিলেন, আর এখন আমাকে বলেন আমি আপনাকে ফাঁসিয়ে দিতে চাইছি? আমাকে আপনি বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, আর নিয়ে এসে নিজের চাহিদা মেটাতে চাইছিলেন। কি, তুই বিয়ের কথা বলে ওকে নিয়ে এসেছিস? ছি আদিত্য, তুই যে আমার ছেলে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। এই মেয়ে, তোমার আব্বু আম্মুকে খবর দাও। আমার বাবা মা নেই, আমার 3টা ভাই আছে শুধু। তাদের তুমি কল দিয়ে আসতে বলো। আদিবা ওর বোরকা খুলে ফেলে আদিত্যের আব্বু চমকে গিয়ে বলল, আদিবা মামুনি, তুমি এখানে? এই মেয়ে তুমি? আঙ্কেল, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, কিন্তু তুমি আদিত্যর সাথে কিভাবে, কিছু বুঝতে পারলাম না। তার মানে তুমি কি আদিত্যকে পছন্দ করো? যেটা তোমার ভাইয়া আমাকে বলেছিল, তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও। জি, বাট আঙ্কেল, আপনি আমাকে কিভাবে চিনলেন? এই মেয়ে আমার দিকে তাকাও। তুমি এখানে কি করো? বারে, আমাকে এখানে নিজে নিয়ে এসেছে, আর এখন আব্বুর সামনে ভালো সাজছে। আদিত্য, তুই জানোস না ওকে? তুই কার ক্ষতি করতে চাইছিস? এখনই ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়। না, আমি এখন এখান থেকে যাব না। আপনার ছেলে আমাকে বিয়ে না করলে আমি এখন থেকে, এই মুহূর্ত থেকে 1 মুহূর্ত বের হব না। তোমাদের বিয়ে কখনো সম্ভব না। তুমি এখান থেকে চলে যাও। আর আদিত্য, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। কেন আমাদের বিয়ে দিতে পারবেন না? দেখেন, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আর আদিত্য, তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমি এখানে আত্মহত্যা করব। এই মেয়ে তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি তোকে ভালোবাসি, থাপ্পড় মারবো এখন থেকে। এখনই বের হয়ে যা বলছি। জান, তুমি আমাকে এইভাবে ধোকা দিতে পারো না। আমাকে নিজের রুমে পর্যন্ত নিয়ে এসেছো, আর এখন আমার সাথে সব করতে গিয়ে করতে পারো নাই। আমাকে এখন অস্বীকার করতে পারো না। আদিত্য কথাগুলো বলে কান্না করতে লাগলো। আর এটা দেখে আদিত্যের আব্বু আরো রেগে গেল। আদিত্যকে মারতে যাবে। আদিত্য বলল, আব্বু বিশ্বাস করো প্লিজ, ওই মেয়েটাকে আজ সকালে থাপ্পড় মারার জন্য, সেই প্রতিশোধ আমার উপরে নেওয়ার জন্য এখানে এসেছে। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না তুই। তোর মুখ দেখতেও ইচ্ছা করছে না। এখনই ওকে বাসায় দিয়ে আয় বলছি। আদিবা চিৎকার করে বলতে লাগলো, আমি কতবার বলবো আজ আমি বিয়ে না করে এখান থেকে 1 পাও নড়বো না? আঙ্কেল কেন বুঝতে পারছেন না? আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর আপনার ছেলেও আমাকে ভালোবাসে। তোমার ভাইয়া এই বিয়ে কখনো মানবে না। তাই তুমি চলে যাও, এইসব ভালোবাসা ভুলে যাও। না না, আমার ভাইয়ারা বলেছে তারা আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আপনি অপেক্ষা করেন, আমি এখনই ভাইয়াদের কল দিয়ে নিয়ে আসছি। আদিবা কিছু দূরে গিয়ে ওর ভাইয়াদের কল দিয়ে কথা বলল। তারপর আদিত্যের কাছে এসে বলল, ভাইয়ারা সব কাজী সাহেবকে নিয়ে আসছে। আর দেখো আদিত্য, তুমি যদি বেশি বোঝো তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি জানো না আমার ভাইয়ারা এই এলাকার নাম করা গুন্ডা। আমার ভাইদের দেখলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, আর তুমি কিনা সেইখানে আমাকে কষ্ট দিচ্ছ। সরি সরি প্লিজ, তোমার ভাইয়াদের বলো আমি এ বিয়ে করব না। প্লিজ, সকালের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও। এবার প্লিজ তুমি চলে যাও। আমার গুন্ডাদের দেখলে অনেক ভয় লাগে। আমি তো তোমাকে বিয়ে না করে ছাড়বো না। শোনো, আমাকে বিয়ে করে ফেলো, তাহলে ভাইয়ারা কিছু বলবে না। আমাকে যদি কষ্ট দাও তাহলে তোমাকে অনেক মারবে। তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে তো হইছেই, ওই বিয়ে ক্যান্সেল করে দাও আর আমাকে বিয়ে করে নাও। দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আদিবা কিছু বলতে যাবে তখনই ওর ভাইয়াদের কল আসলো। আদিবা কলটা রিসিভ করে কথা বলে আদিত্যের হাত ধরে টেনে নিচে চলে গেল। আদিত্যের রাগে শরীর কাঁপতে লাগলো, কিন্তু আদিবাকে বুঝতে দিল না। আদিবা আদিত্যকে সোফায় বসিয়ে দরজা খুলে দিল। ওর ভাইয়াদের ভেতরে ঢুকতে দিয়ে পেছন পেছন ও যেতে লাগলো। আদিবার বড় ভাই আদিত্যের আব্বুকে দেখে বলল,
আঙ্কেল, আপনি এখানে কি করছে আদিবা? বাবা আর বলো না, আদিবা যাকে ভালোবাসে সে আর কেউ না, আমার ছেলে আদিত্যকে ভালোবাসে। কি? আদিবা, তুমি আদিত্যকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে বিয়ে করতে চাই। এখনই কাজীকে বলো আমাদের বিয়ে দিতে। এই বিয়ে দেওয়া সম্ভব না। কেন বিয়ে দিতে পারবো না? তুই এক্ষুনি বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলছি সব। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে যদি এখন আদিত্যর সাথে বিয়ে না দাও তাহলে আমি এখনই আত্মহত্যা করব। আদিবা কথাটা বলে সামনের টেবিল থেকে একটা ফল কাটার চাকু নিয়ে এসেছে। গলায় ধরতে আদিত্য উঠে আদিবার কাছে যেতে নিবে, তখন আদিবা চিৎকার করে বলতে লাগলো, খবরদার কেউ আমার সাথে চালাকি করতে আসবে না। যদি কেউ আমার কাছে আসো তাহলে আমি নিজেকে এখনই শেষ করে দিব। দেখো আদিবা, পাগলামি করো না, আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আর শুধু তোমাকে না, আমি কাউকে বিয়ে করব না, কারণ আমি একজনকে ভালোবাসি। আদিবা আদিত্যের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, একদম ভালো জায়গায় হাত দিয়েছিস আদিবা। এবার ওকে সব থেকে বড় শাস্তি দেওয়া যাবে। ওর ভালোবাসার মানুষটার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিতে পারলে এর থেকে সুখে আর কি হতে পারে? আমাকে থাপ্পড় দেওয়া, তাই না? দেখ, আমি তোর জীবনটাকে নরক বানিয়ে ছাড়বো। আদিবা মনে মনে কথাগুলো ভাবছিল, আর কথাটা ভেবে মনে মনে ভিলেন মার্কা মুচকি হেসে দিচ্ছে। আদিবা আদিত্যের কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে আজ তোমাকে বিয়ে করতেই হবে, না হলে আমি এইখানে নিজেকে শেষ করে দিব। আর তুমি সারা জীবন নিজেকে দোষারোপ করবে। তোমার জন্য একটা মেয়ে জীবন দিয়েছে, তুমি কি চাও এই দোষ ঘাড়ে নিয়ে বাঁচতে? কথাটা শুনে আদিত্য দুই কান চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো, এক প্রকার পাগলামি করতে লাগলো। আদিবা আদিত্যের এমন ব্যবহার দেখে ভয় পেয়ে গেল। আদিত্যের আব্বুর সাথে সাথে আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আদিত্য প্লিজ শান্ত হও। আদিত্য, এই আদিত্য, বাবা আমার, প্লিজ শান্ত হও। আব্বু, আমি ওকে বাঁচাতে পারি নাই। আব্বু, আমি ওকে বাঁচাতে পারলাম না। আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে। আদিত্য কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আদিবা অবাক হয়ে গেল। আদিবা ভাবতেও পারেনি আদিত্য এমন করবে আর এতটা আঘাত পাবে। আদিত্যকে সবাই ধরে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আদিত্যকে ঘুমের ইনজেকশন দিয়ে দিল। আদিবা আদিত্যের আপুর দিকে তাকিয়ে পড়ল, আঙ্কেল, এটা কি করলেন? ওইটা কিসের ইঞ্জেকশন দিলেন? ঘুমের ইঞ্জেকশন। এখন সবাই বাইরে চলো, আদিত্য ঘুমা। আদিবার মাথায় অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যেখানে মানুষ অজ্ঞান হলে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, সেখানে আদিত্যকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। এটা আদিবা বুঝতে পারছে না। আর আদিত্য কেনই সামান্য কথা এতটা আঘাত পেল? আদিবা সবাই নিচে গেলে আদিত্যের আপু বলল, আদিবা, তোমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? হ্যাঁ আঙ্কেল, এই সামান্য বিষয় নিয়ে এমন কেন করলো? আর কাকে বাঁচাতে পারে নাই ওই? আর আপনি কেন তাকে জ্ঞান ফিরিয়ে আনা বাদে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন? আদিবা, তোকে আমরা অনেক কিছু বলে নেই, আজ তোকে বলার সময় এসে গেছে। কি কথা বলার সময় এসে গেছে? আদিত্যের বড় ভাই, ওই বউ, ওই বউ, শোনো না। উফ আদিত্য, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ফ্রেন্ডদের সামনে কেউ বউ বউ করে? সবাই আমাদের বিয়ে নিয়ে কিন্তু হাসাহাসি করছে। আজব কথা, আমার বিয়ে করা বউকে আমি বউ ডাকলে সবার হাসাহাসি দেখে আমি কি করব? হয়েছে, এখন তাড়াতাড়ি চলেন, অনেক রাত হয়ে গেছে, হোটেলে যেতে হবে। আর হাঁটতে পারবো না। ওই যান, চলো না, সামনে একটু বসি, ওরা হাঁটুক। না না না, এখন বসলে তোমার দুষ্টুমি শুরু হয়ে যাবে। আর এমনিতে চা বাগান ভেতরে অনেক মশা, লজ্জাহীন মশাগুলো এসে কেশ করে যাচ্ছে। রাইসার কথা শুনে আদিত্য আর ওর দুই বান্ধবী আর এক বন্ধু হাসতে লাগলো। আদিত্য হাসতে হাসতে রাইমার হাত ধরে বলল, আমাকে কিস করতে দাও না, তাই আমার প্রতিশোধ মশা নিচ্ছে। আমাকে কিস করতে দিলে কিন্তু মশা তোমাকে জোর করে কিস করার সাহস পাবে না। তোমার লজ্জা শরম একেবারেই কম। হাঁটা শুরু করো, না হলে লাথি দিয়ে ফেলে দেবো। এই তোরা সামনে যা, আমরা দুইজন আসছি। ওদের ফ্রেন্ড তিনজন সামনে হেঁটে চলে গেল। আদিত্য ফোনের টর্চটা নিয়ে কিছু দূরে হেঁটে গেল। রাস্তার পাশে বসে পড়ল। রাইমা আদিত্যকে টানতে গেলে আদিত্য টেনে রাইমাকে কোলে বসে জড়িয়ে ধরল। রাইমা আদিত্যকে কিল ঘষে দিতে লাগলো আর আদিত্যকে বলতে লাগলো, উফ, তোমাকে কেন যে সবাই বলে দিয়েছে যে আমি তোমার বউ? এত ছোট হয়েও এত পাকনা কেন তুমি? আজব তো, আমি কোথায় ছোট, আমার বয়স কত জানো? হ্যাঁ হ্যাঁ, জানা আছে,
তারপরেও তুমি আমার থেকে 2 বছরের ছোট। আমার বয়স 16 আর তোমার 14। সো আমি তোমার বড়। উফ, বয়স দেখো না, আমি তোমার স্বামী, এইটাই বড় কথা। উফ আদিত্য, প্লিজ ছাড়ো, বাসে যেতে হবে। তোমার আব্বু আম্মু আমার আব্বু আম্মু অনেক টেনশন করছে। সে বিকেলে বের হয়েছি, এখানে নেটেও নেই যে কাউকে কল করে বলে দেব। আরে ধুর, এমনিতে অনেক বকা খাবো, তাই এত টেনশন করে লাভ নাই। আজ যখন তোমাকে নিয়ে এসেছি, সেইখানে আজ একটু তোমার সাথে সময় কাটাতে দাও। কিসের সময় কাটাতে হবে? এমনিতে তো বেশি সময় আমাদের বাসায় থাকো, আবার এক্সট্রা করে সময় কাটানোর কি আছে? ধ্যাত, ওইটা কোনো সময় কাটানো হলো? তোমার সাথে একটু একাও কথা বলতে দেয় না। আমার কথা হলো, আমাদের দুইজনকে যদি একসাথে থাকতে দিবে না, তাহলে আমাদের দুইজনকে ছোটবেলায় বিয়ে করিয়েছিল কেন? আরে পাগল, আমাদের একসাথে থাকতে দিবে তো? আমরা দুইজনই বড় হইলে তারপর একসাথে থাকতে দিবে। এখন একসাথে থাকা উচিত নয়, অলরেডি তুমি অনেক পাকনা হয়ে গেছো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত ছোট বয়সে এত পাকনা হলে কিভাবে? আমার তো বুঝাই আসছে না। তোমাকে প্রথম যেদিন দেখেছি তখন কত শান্ত আর ভদ্র ছেলে ছিলে। আমাকে আপু আপু করতে, সবসময় লজ্জা পেতে, আমার সামনে আসলে লজ্জায় কথা বলতে পারতে না। আর এখন কি পাকনা পাকনা কথা? তখন ছোট ছিলাম, আর এখন বড় হয়েছি। আমার ফ্রেন্ডগুলো পাক না হলে আমি হতে আর কত সময় লাগবে? আচ্ছা উঠো, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে। আমার এখন একটু ভয় লাগছে ভূতের। ইয়া, এই বদমাইশটা ভূত ভূত করো কে? আমার এতক্ষণ সাহস ছিল, এখন সব পাংচার করে দিল। আরে ধুর, মজা করছি, চলো হাঁটি। ভূত বলতে কিছুই নাই। আদিত্য রাইমা দুজনেই হাঁটতে লাগলো। পুরো রাস্তা একদম অন্ধকার হয়ে আছে, মানুষ শূন্য একটা রাস্তা। ভয় লাগছে আদিত্যের। তারপর রাইমাকে বুঝতে দিল না, কারণ আদিত্য সাহস করে জোর করে রাইমাকে নিয়ে এসেছে। এখন যদি বলে ওর ভয় লাগছে তাহলে অনেক বকা খাবে। দুজন হাঁটছে, অনেক দূর যেতে লাগলো। হঠাৎ দুটো ছেলে এসেছে আর রাইমাকে ধরে ফেলল। আদিত্য ওদের ছেড়ে দিতে বলল। রাইমা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আদিত্য ওদের একজনকে কামড় মারল। ওরা বিরক্ত। আদিত্যকে একটা ছেলে ধরে মারতে লাগলো, আর একটা ছেলে রাইমাকে বাগানের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আদিত্যকে মেরে রক্তাক্ত করে ফেলল। আদিত্যকে রাস্তায় ফেলে দিলে আদিত্যের মাথাটা রাস্তায় পড়ে ফেটে যায়, আর ফেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য মুখ দিয়ে একটা কথাও বের করতে পারছে না। আদিত্য শুধু রাইমার চিৎকার শুনতে পাচ্ছে। আদিত্য সব বুঝতে পেরে কিছুই করতে পারল না। আদিত্যের চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আদিত্য অনেক কষ্টে উঠে ওদের পা ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেগুলোর মধ্যে একজন আদিত্যকে ধরে আবার মারতে লাগলো। আরেকটা ছেলে রাইমাকে জানোয়ারের মতো খুঁড়ে খুঁড়ে খেতে লাগলো। রাইমা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। ওদের চাহিদা মিটিয়ে চলে যেতে নিলে পরে আবার ঘুরে আসে। আদিত্য শুনতে পেল ওদের মধ্যে একজন আদিত্য আর রাইমাকে মেরে ফেলতে চাইছে, কারণ আদিত্য আর রাইমা ওদের মুখ দেখে ফেলেছে ফোনের টর্চে। ওইখানে একটা পাথর তুলে রাইমার মাথা থেতলে দিল ওরা। আদিত্য চিৎকার করে কান্না করে উঠল। আদিত্য যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে উঠে ওদের দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে যেতেই আদিত্য রাস্তায় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে খাদের ভেতর পড়ে গেল। আদিবার ভাই কান্না করতে লাগলো ফুপড়ে ফুপড়ে। আদিবা কান্না করতে করতে বলল, তার মানে আপু অ্যাক্সিডেন্ট করে নাই, আপুকে মেরে ফেলা হয়েছিল? হ্যাঁ, আমার আদরের বোনকে ওই জানোয়ারগুলো মেরে ফেলেছে। ভাইয়া আদিত্য তো খাদে পড়ে যায়, ওই বেঁচে গেল কিভাবে? আদিত্য পড়ে গেলে ভাগ্যক্রমে চাগাছের সাথে বেঁধেছিল, না হলে পড়ে গেলে ওই হয়তো আর বাঁচত না। ও ভাইয়া, ওই জানোয়ারদের তোমরা পাও নাই? ওদের শাস্তি দাও নাই তোমরা? ওদের আমরা পাইনি, কিন্তু 3 বছর পর ওই দুটো ছেলেকে ওই জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায়। রাইমাকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেইভাবে মেরে কে যেন, আর এমন বিচ্ছিরিভাবে মেরেছে যা বলার মতো না। ওর লিগো কেটে মাথায় একদম থেতলে দিয়েছিল, আর ওদের হাত কেটে কুটুকুটু করে ফেলছিল। বাট কে মারছে আজও জানতে পারেনি কেউ। যে মারছে একদম ঠিক কাজ করছে। আচ্ছা ভাইয়া, আমার আব্বু আম্মু কি রোড অ্যাক্সিডেন্ট করেছিল নাকি?
অন্য কোনো রহস্য আছে আবার? না, তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যাই হোক, শোন আদিত্য, তোকে কখনোই বিয়ে করবে না, আর আমি এই বিয়ে কোনোদিন হতেও দেবো না। আমার এক বোনকে হারিয়ে ফেলেছি, ওর জন্য আরেকজনকে আমি হারাতে পারবো না। আমি আদিত্যকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চাইছি, কিন্তু আমি এখন নিজের ইচ্ছেই বিয়ে করব। ওর তো এখানে দোষ নাই, দোষ তোমাদের ছিল। তোমরা কোন হিসাবে এত ছোটদের ঘুরতে পাঠাইছিলা? আদিত্য 1 বিঘা ছিল, এমন এমন কথা বলতো যা না শুনে কোনো উপায় থাকতো না। ওর একটাই কথা, তার বিবাহ করা বউকে নিয়ে সেই ঘুরতে যাবে। এইখানে আমরা বাধা দেওয়ার কে? আর ওর বউকে নিয়ে ঘুরতে যাবে, না হলে ভাঙচুর শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার জন্য উপায় না পেয়ে ওদের বন্ধুদের সাথে পাঠাতে বাধ্য হয় সবাই। আর তোমরা কেন এত ছোট বয়সে ওদের বিয়ে দিয়েছিলে? আর আপু তো আদিত্যের 2 বছরের বড় ছিল। তোমার আব্বু আম্মু আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা ছোটবেলা থেকে ভেবে রেখেছিলাম আমরা বিয়াই হব, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। অনেক ধৈর্য ধারণ করে রাইমা মামুনি হওয়ার 2 বছর পর আদিত্য হয়। পরে আমরা সিদ্ধান্ত নেই ওদের বিয়ে দিতে, কারণ তোমার আম্মু আব্বুর অলরেডি 3টা ছেলের পর একটা মেয়ে, আর যে ছেলে হবে না তার কোনো সন্দেহ নাই। তাই আমরা ওদের বিয়ে দেই, তার 3 বছর পর তুমি জন্মগ্রহণ করো। তার মানে আমি আদিত্যর 3 বছরের ছোট, বাট ওই তো আমাদের সাথে পড়াশোনা করে। ওই রাইমা মৃত্যুটা মেনে নিতে না পেরে ওই সারাদিন ঘরে বসে থাকতো, পড়াশোনা কোনো কিছুই করতো না। 3 বছর ওর পড়াশোনা নষ্ট হয়ে যায়, যার কারণে তোমার সাথে একই ক্লাসে। ও, আদিবা বাসায় চল, সকালে তোর কলেজ আছে, চল। আদিবার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আদিবা নিজের রুমে গিয়ে সারা রাত ঘুমাতে পারল না। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। কলেজে গিয়ে আদিত্যকে খুঁজতে লাগলো। আদিত্যকে সারা কলেজ ক্যাম্পাসে কোথাও খুঁজে পেল না। মন খারাপ করে ক্লাসের রুমে এগোতে লাগলো। এসে দেখে আদিত্য ক্লাসরুমে ওর ফ্রেন্ডের সাথে বসে আছে। আদিবা আদিত্যের সামনে গেলে আদিত্য বলল, আদিবা, আমার সামনে থেকে চলে যাও। আমার তোমাকে একদম সহ্য হচ্ছে না। আর আমার পিছনে ঘুরো না, দয়া করে। আমি কই ঘুরলাম? সরি রাতের ব্যবহারের জন্য। আর আমাকে থাপ্পড় দিয়েছিলে, তাই আমার খুব রাগ হয়েছিল। বাট তোমাকে আমি বিয়ে করতে চাই। প্লিজ আমাকে বিয়ে করে নাও, একটুও কষ্ট দিব না, অনেক ভালোবাসবো তোমাকে। থাপ্পড় খেতে না চাইলে এখন এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। প্লিজ এখন থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য আর কিছু বলতে যাবে তার আগে আদিবা আদিত্যের ঠোঁটে কিস করে বসলো। সারা ক্লাসের স্টুডেন্টদের সবার সামনে এই কাজটা হয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্য চোখ দুটো বড় বড় হয়ে গেল। আদিত্যর বন্ধুরা হাসতে লাগলে আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল আদিবাকে, আর আদিবার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিবা গালে হাত দিয়ে অসহায় হয়ে আদিত্যের দিকে তাকাতে আদিত্য রেগে বলল, এই মেয়ে, তোর কি কোনো লজ্জা সরম নাই? পুরো ক্লাসের মানুষের সামনে আমাকে কিস করতে লজ্জা করে না? তোকে যদি আমি আমার সামনে দেখি তাহলে তোর খবর আছে। আমার সামনে থেকে চলে যা এখনই। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। আদিত্য কথাটা বলে আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আদিবা ও আদিত্যের পিছু পিছু যেতে লাগলো। আদিত্য পেছন ঘুরে রাগী চোখে তাকাতে আদিবা পেছনে তাকিয়ে ভাবতে লাগলো। আদিত্য হাঁটা দিলে আদিবা আবার হাঁটতে লাগলো পেছন পেছন। কিছু দূর যেতে আদিত্য ওর দিকে যেতে নেবে, তখন আদিবা দৌড়ে ক্লাসরুমে চলে গেল। দোস্ত, মেয়েটা তোকে ভালোবাসে মনে হয়। দূর, এইসব কথা বন্ধ কর। ওই মেয়েটার জন্য ক্লাস করা হবে না। আচ্ছা থাক, বাসায় যাব, ভালো লাগছে না। আদিত্য রাকিবের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেছে, রাইমার ছবির দিকে এক নজর তাকিয়ে থেকে বলল, ওই বউ, দেখো না, তোমার বোনটা আমার পিছনে উঠে পড়ে লেগেছে। ওই বউ, আমি তোমার বোনকে কিভাবে বোঝাবো? আমার এখন বিরক্ত লাগছে। ওই বউ, আমাকে তোমার সাথে নিয়ে চলো না। আমার না এসব ভালো লাগছে না। কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দিল। আদিত্য ছবিটা বুকে জড়িয়ে নিয়ে খাটে শুয়ে চোখ বন্ধ করে কাঁদতে লাগলো। আদিত্য কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেও পারেনি। এদিকে আদিবা কলেজ থেকে সোজা আদিত্যের বাসায় এসেছে। বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। আব্বু, আপনার শরীর ঠিক আছে? আদিত্যের আব্বু হুট করে এমন ডাক শুনে চমকে উঠল। আদিত্যের আব্বু ভ্রুকুচকে বলল, ওয়ালাইকুম সালাম। ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু কি দুপুরে
কি রান্না হয়েছে? না হলে আমি রান্না করব আজ। আরে কি বলো, তুমি কেন রান্না করবে? কাজের লোক আছে, ওরা তো রান্না করবে। আরে আব্বু, আপনার ছেলের সাথে বিয়ে হলে তো এটাই আমার বাড়ি হয়ে যাবে, তাই আগে থেকেই সবকিছু সঠিকভাবে পালন করতে শিখে নেই। তোমার মাথাটা পুরো গেছে। যাই হোক, শোনো, আদিত্যর সামনে এইসব বিয়ের কথা বলো না। ওকে আমি অনেক বুঝাইছি। ওই রাইসা মামুনিকে এত ভালোবাসে, ওকে ছাড়া কাউকে ওর লাইফে আনবে না। সমস্যা নাই, বিয়ে হলে আমার প্রেমে হাবুডুবু খাবে। আদিত্যের আব্বু আদিবার এরকম কথা শুনে বিষম খেলো। আদিবার লজ্জা পেয়ে আদিত্যের রুমে গিয়ে দৌড়ে চলে গেল। আদিত্য রুমে গিয়ে দেখে আদিত্য একটা ছবির ফ্রেমে বাঁধানো একটা ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আদিবা আস্তে আস্তে ফ্রেমটা নিয়ে দেখে আদিবার চোখে পানি চলে আসে। সে মনে মনে বলল, আপু, তুমি তো চলে গেছো আমাদের ছেড়ে। আপু, আমাকে ক্ষমা করে দিও। তোমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। আপু, তুমি উপরে চলে গেছো, আর আদিত্য যে জীবন কাটাতে চাচ্ছে এইটা ভবিষ্যতের জন্য খুব খারাপ। ওই বাবা মায়ের একমাত্র সন্তান, ওই যদি বিয়ে না করে, বাচ্চা কাচ্চা না থাকলে ব্যবসা সম্পত্তির কি হবে? আর একটা মানুষ সারা জীবন একা থাকতে পারে না। তাই আমি ওর লাইফে যেতে চাচ্ছি আপু। আমি হয়তো কোনোদিন তোমার জায়গা নিতে পারবো না, কিন্তু তোমার ভালোবাসার মানুষকে অনেকটা সুখে রাখার চেষ্টা করব। আদিবা কথাগুলো ভাবছিল আর চোখ বেয়ে পানি ঝরাচ্ছিল। আদিবা ফ্রেমটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আলমারি থেকে আদিত্যের শার্ট আর প্যান্ট বের করে পরে নিচে চলে গেল। আদিত্যর আব্বু অবাক হয়ে গেল। আদিত্যর আব্বু কি বলবে বুঝতে পারছে না। আদিবা রান্নাঘরে চলে গেল। রান্না করতে গিয়ে তুমুল কাণ্ড করে বসলো। আদিত্যের আব্বু দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখে আদিবা হাত পুড়িয়ে ফেলেছে। আদিত্যের আব্বু ধরে নিয়ে এসেছে তাকে, হাতে ক্রিম লাগিয়ে দিল আর বলল, তুমি রান্না করতে পারো না? রান্না পারো না? রান্না করতে গেছো কেন? দেখো মামনি, এইভাবে পাগলামি করো না। আব্বু, আপনি আমাকে বকা দিচ্ছেন? না মামনি, আমি বকা দিচ্ছি না। দেখো, এমন পাগলামি করো না। দেখলে তো কতখানি পুড়িয়ে ফেলছো হাত। হুম, বাট আব্বু, আমাকে তো রান্না শিখতে হবে, না হলে আপনাদের কিভাবে রান্না করে খাওয়াবো? এখন করতে হবে না। ওকে, যাই দেখি আমার জামাইটা কি করে। আদিবা দৌড়ে আদিত্যের রুমে গেল। রুমে গিয়ে দেখে আদিত্য রেডি হচ্ছে। কোথাও যাবে নাকি? তুমি এখানে কি করো? আমি আমার রুমে তোমাকে আসতে দিল কে? আমাকে আসতে দিবে কে আবার? আমার স্বামীর ঘরে আমি যখন ইচ্ছে তখন আসবো, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। ওকে, আসতে দিল কে? ফালতু কথা বলো না, আমি বিবাহিত, বুঝতে পারছো? আর ওই যে মেয়েটাকে দেখছো, ওইটা আমার স্ত্রী। সমস্যা নাই, আমি তোমাকে দ্বিতীয়তম স্ত্রী। আচ্ছা জান, শোনো, এখন কোথাও যেতে পারবে না। এখন তুমি আমার সাথে প্রেম করবে আর আমার ভালোবাসায় ডুবে থাকবে। আদিবা আদিত্যকে ধরতে যাবে, সাথে সাথে আদিত্য থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। আদিবা গালে হাত দিয়ে নিচে চলে গেল, গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আব্বু, আজ আমাদের বিয়ে দিয়ে দিবেন, না হলে সত্যি আমি নিজেকে শেষ করে ফেলবো। করো গা, যাও। ওইসব দেখার বিষয় আমার না। আমি তোমাকে কেন কোনো মেয়েকেই বিয়ে করব না। আর আমার পিছন পিছন যাও না। যদি আসো, খবর আছে। আমি যাব, কি করবে? খুন করব। মেরে ফেলো, তাও ভালো। তাও এইভাবে তোমাকে ছাড়া থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চুপ, বাজে কথা বলবে না। আর এখনই নিজের বাসায় যাও। আমার বাড়িতে তোমাকে যেন এসে না দেখি। আদিত্য বাসা থেকে বের হয়ে গেল। আদিবা সিঁড়ির উপর বসে কান্না করতে লাগলো। আর এদিকে আদিত্য চলে গেল সিক্রেট একটা বাড়িতে। আদিত্য সেখানে গিয়ে নিজের কাজ করতে লাগলো। আদিত্য নিজে ড্রেস পরে নিল। দরজা নক করতে আদিত্য ইশারা করে আসতে বলল। বস, রনি শেখ বড় মাফিয়ার পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছেন। 10 বছর ধরে ওনাকে ধরার চেষ্টা করছে, বাট আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। বস, ওনার সাথে পাঙ্গা না নেওয়া ভালো। অনেক সাথে যে পাঙ্গা নেয়, সেই মৃত্যু স্বাদ গ্রহণ করে। রাকিবের কথা শুনে আদিত্য রেগে গেল। আদিত্য এক ঘুষিতে সামনে থাকা টেবিলটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। রাকিব ভয় পেয়ে গেল। রাকিব ভয়ে ভয়ে বলল, সরি বস, আমার ভুল হয়ে গেছে। আদিত্য বাম হাত দিয়ে রাইটিং করতে লাগলো। লেখা শেষ করে রাকিবের দিকে দিল। রাকিব পড়তে লাগলো। আদিত্য লিখেছে, রনিকে আদিত্য চেনে, আর ওই আসল কালপ্রিট না।
ওর নাম ব্যবহার করে এসব কাজ করছে। একটা ঠিকানা দিয়েছে, ওইখানে গিয়ে খোঁজ নিতে বলল। বস, আপনি কিভাবে নিশ্চিত যে ওটা রনি করে নাই? আদিত্য আবার লিখতে লাগলো। লেখা শেষ করে রাকিবের দিকে দিল। লেখা আছে, রনি আমার বেস্ট ফ্রেন্ড, ও খারাপ না, ও কখনোই গরিবের হক মারবে না, আর অন্যায়ভাবে ও কারো কোম্পানি করে নিবে না নিজের। তোমাকে যে ঠিকানা দিচ্ছি ওই ঠিকানা থেকে ওর সম্পর্কে জানতে পারবে, ওকে কোথাও পাওয়া যাবে সেটাও জানতে পারবে। ওকে বস। রাকিব চলে গেল। আদিত্য সিসি ক্যামেরাতে দেখতে লাগলো, কয়েকটা ফুটেজ ভিডিও দেখতে লাগলো সে। আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য দুইটা হাত মুঠো করে নিল। আদিত্য রাগে পায়ের রক্ত যেন মাথায় উঠে যাবে এমন অবস্থা। আদিত্য ফুটেজটা নিয়ে কম্পিউটার থেকে ডিলিট করে দিল। আদিত্য কিছু কাজ করে রাতের দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে ড্রয়িং রুমে কাজী সাহেব, আদিবা, আদিত্যের আব্বু আর আদিবার ভাইয়েরা বসে আছে। আদিত্যকে আসতে দেখে আদিবা বলল, ওই তো আমার হবু স্বামী চলে এসেছে। জান, তোমার ফোন অফ কেন ছিল? এতক্ষণ কই ছিলে? সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। আদিত্যের রাগে শরীর জ্বলতে লাগলো। এমনিতে রাগে মাথা গরম হয়ে আছে আদিত্যের। আদিত্যের আব্বু আদিত্যকে বলল, আদিত্য, ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে আয়। কেন? আদিত্য, কতদিন এভাবে থাকবি? আদিবা মামনি তোকে অনেক ভালোবাসে, তাই আমিও চাই তোর সাথে তার বিয়েটা হোক। আদিত্য রাগে দুই হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আব্বু, আমার সাথে ফাইজলামি করো না। তুমি ভালো করে জানো আমি রাইমাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তাই খবরদার, তুমি আমার বিয়ে কথা মুখে নিয়ে এসেছো না। আদিত্যের আব্বু রেগে চিৎকার করতে করতে বলল, সমস্যা কি? যে মারা গেছে তার স্মৃতি নিয়ে কতদিন বাঁচবি? দেখ আদিত্য, তোর একটা ভবিষ্যৎ আছে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি দাদু হব কিভাবে? আর তোর পরে আমার এই বিজনেস সামলাবে কে? দেখ, আমি তোর অনেক কথা শুনেছি, আর না, তুই আজই বিয়েটা করবি, না হলে আমার মরা মুখ দেখবি। এটাই আমার শেষ কথা। আদিত্যের দুই চোখ ছলছল করতে লাগলো। আদিত্য রাগে আর নিজের আব্বুর এমন ব্যবহারে সামনে থাকা ফুলদানি থেকে একটা ঘুষি দিয়ে ভেঙে চুরমার করে দিল। আদিত্য চিৎকার করে বলল, আব্বু, তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করাতে পারো না। আব্বু, আমি বিয়ে করলে আমার সাথে শুধু শুধু একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে। আমি রাইমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি কখনোই কাউকে মেনে নিতে পারবো না। আমি কি বলছি শুনতে পারছিস না তুই? আমি তোর কোনো কথা শুনতে চাই না। বিয়েটা করবি, আর না হলে আমার মরা মুখ দেখবি। আদিত্য ওর আব্বুকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, থামো, অনেক বলছে, তোমাকে মরতে হবে না। তুমি যা বলছো আমি তাই করব। আমাকে 30 মিনিট সময় দাও। আদিত্য কথাটা বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্য সামনে থাকা পাঞ্চ করার বালুর বস্তায় জোরে জোরে পাঞ্চ করতে লাগলো। পাঞ্চ করতে করতে জোরে চিৎকার দিয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। আদিত্যের চিৎকার কারো কানে গিয়ে পৌঁছালো না। রুম দরজা বন্ধ করে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আদিত্য আগেই সে ব্যবহার করে নিয়েছে। আদিত্য সামনে থাকা রাইমার ছবিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর আদিত্য ওর আব্বুর ডাক শুনতে পেল। তারপর নিজেকে সামলে নিয়ে রাইমার ছবির ফ্রেমটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নিচে গেল। আদিত্য চোখ দুটো একদম লাল হয়ে আছে। আদিত্যের আব্বু বুঝতে সময় লাগলো না যে এতক্ষণ আদিত্য কান্না করেছে। আদিত্যের আব্বু মনে মনে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে ব্ল্যাকমেল করা ছাড়া উপায় ছিল না। আমার বিশ্বাস তোর সাথে আদিবার বিয়ে হলে তুই সুখে থাকবি বাবা। তোকে আমি কিভাবে বোঝাবো? একা লাইফটা বড্ড কষ্টের। দিন শেষে পাশে থাকার জন্য একটা মানুষ বড্ড প্রয়োজন পড়ে। আমি কতদিন বেঁচে থাকবো বল? আমি মারা গেলে তুই যে একা হয়ে যাবি রে বাপ। আদিত্যের আব্বু কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তে যাবে, সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন তিনি। আদিত্য আর আদিবার বিয়ে পড়াতে লাগলো। আদিবা তাড়াতাড়ি কবুল বললে আদিত্য বলতে অনেক দেরি করতে লাগলো। আদিত্যের আব্বু ধমক দিতে আদিত্য অনেকক্ষণ পর পর কবুল বলতে লাগলো। দুইজনের বিয়ে পড়িয়ে মোনাজাত হলো। মোনাজাত শেষ করে কাজী সাহেব আর হুজুরকে টাকা দিয়ে এগিয়ে দিল। আদিত্য আদিবার পাশে আর এক মুহূর্ত বসে না থেকে নিজের রুমে চলে গেল। আদিত্যের পেছন পেছন আদিবাও গেল। আদিত্য খাটে বসতে আদিবা ঘরে ঢুকলো। খবরদার, তুমি আমার রুমে ঢুকবে না। এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। তোমার মাথা ঠিক আছে? তুমি হয়তো ভুলে গেছো,
কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে, আর প্রতিটা মেয়ে বিয়ের পর তার স্বামীর রুম তারও হয়ে যায়। তাই আমার বেলায় সেম তোমার সাথে বিয়ে হয়েছে। তার মানে এই রুম তোমার একার না, এটা আমারও রুম। তাই তুমি চাইলেই আমাকে বের করে দিতে পারো না। আদিত্য রাগে খাটের চাদর টান দিয়ে রাগী লুক নিয়ে আদিবার দিকে তাকালো। আদিবা মুচকে হাসি দিয়ে আদিত্যের পাশে এসে বসলো। আদিত্য উঠে চলে যেতে লাগলো। আদিবা আদিত্যের হাত ধরে টান দিয়ে খাটের উপর শুয়ে দিল। আদিত্যের উপর যেই শুতে যাবে অমনি আদিত্য ধাক্কা দিয়ে খাটের উপর থেকে ফেলে দেয়। আদিবা খাট থেকে সোজা ফ্লোরে পড়ে যায়। আদিবার মাথাটা সোজা ফ্লোরে পড়লে মাথা ফেটে রক্ত পড়তে লাগলো, আর সেই রক্তে ফ্লোর ভেসে গেল। আদিত্য ওইদিকে খেয়াল না করে খাট থেকে উঠে রাগী লুক নিয়ে কিছু বলতে যাবে, আদিবার এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে আদিবার মাথা কোলে নিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই চোখ খোলো। এই মেয়ে, প্লিজ কথা বলো। এই মেয়ে, চোখ খোলো না, প্লিজ চোখ খোলো। আমার খুব ভয় লাগছে, প্লিজ চোখ খোলো। আদিত্য আদিবাকে ডাক দিতে লাগলো। এক পর্যায়ে আদিত্য কান্না করতে লাগলো। আদিত্য আদিবাকে কোলে তুলে নিয়ে দৌড়ে নিচে নিয়ে গেল। নিচে গিয়ে সবাই আদিত্যকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আদিবার মাথা থেকে রক্ত পড়ছে কেন? আব্বু, এত কথা বলার সময় নাই। প্লিজ আব্বু, গাড়ি বের করতে বলো। ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আদিবার তিন ভাই আদিবাকে ধরে গাড়িতে তুলে দিল। তারপর আদিবাকে আদিত্যের কোলে শুয়ে দিয়ে গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আদিত্যের আব্বু আদিত্যকে বলল, আদিত্য, ওর মাথার রক্ত পড়া বন্ধ করতে হবে। এখনই কিছু একটা দিয়ে মাথা বাঁধার চেষ্টা কর। আদিত্য সাথে সাথে ওর রুমাল বের করে রুমালের দিকে তাকিয়ে আদিত্য কিছু না ভেবে ওর মাথায় বেঁধে দিল। তারপর বলতে লাগলো, আদিবা, চোখ খোলো। আমি বুঝতে পারি নাই তুমি এভাবে পড়ে যাবে। আদিবা, প্লিজ চোখ খোলো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ভাইয়া, তাড়াতাড়ি গাড়ি চালান। উফ ভাইয়া, গাড়ি থামান তো। আদিত্য ধমকের সুরে গাড়ি থামাতে বলল। আদিবার ভাই গাড়ি থামিয়ে দেয়। আদিত্য আদিবার কাছে তাকে পাঠিয়ে নিজে ড্রাইভিং করতে লাগলো। আদিত্য পাগলের মতো জোরে জোরে ড্রাইভিং করতে লাগলো। আদিত্যের আব্বু আদিবার বড় ভাই সাবধানে চালাতে বলল। আদিত্য কারো কথাই শুনছে না, নিজের মতো করে চালিয়ে যেতে লাগে। আদিবাকে হসপিটালে নিয়ে গিয়ে আদিত্য সব ডাক্তারকে এক ডাকে হাজির করালো। সবাই আদিবাকে নিয়ে ক্যাবিনে চলে গেল। আদিত্য আর সবাই ক্যাবিনের বাইরে হাঁটাহাঁটি করতে লাগলো। আদিত্যের কান্না দেখে আদিত্যের আব্বু অবাক হয়ে গেছে। আদিবার ভাইরা বলল, আদিত্য, কান্না থামাও। এত কান্না করে কি হবে? আর আদিবার আদিবার এই এই অবস্থা কি করে হলো? ভাইয়া, আমি সত্যি বুঝতে পারি নাই আদিবা এইভাবে পড়ে যাবে। আমি সত্যি বুঝতে পারি নাই ও এতটা ব্যথা পাবে। আমি রাগের বশে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে এমন হয়েছে। আদিবার ভাইয়ার রাগ উঠে গেল। রাগী লুক নিয়ে বলল, এত ন্যাকা কান্না করতে হবে না। আমার বোনকে তো ব্যথা দিয়ে এখন কান্না করছো। এই চুপ, একদম চুপ, কান্না করবে না। তুমি যদি আমার বোনের জামাই না হতে না, তোমাকে আমি মেরে হদ্দি ভেঙে ফেলতাম। আদিবার ভাই আদিত্যকে মারতে গিয়েও মারলো না, শুধু আদিত্যের কলার ধরে বলল, শুধুমাত্র আমার বোনের জন্য তোমাকে এত সহ্য করছি। এই নিজেকে কি ভাবো? হ্যাঁ হ্যাঁ, আমার বোন তোমাকে ভালোবাসে, এটাই তোমার ভাগ্য ভালো। আমি একটা জিনিস বুঝি না, আমার দুই বোন জীবনে কেন আসলে তুমি? হ্যাঁ, তোমার জন্য তো এক বোনকে হারিয়ে ফেলছি, আবার এই বোনটাকেও হারাতে হবে মনে হচ্ছে। আমার কলিজার টুকরি কিছু হলে আমি তোমাকে বাঁচতে দেবো না। আদিত্যের গলা চেপে ধরতেই আদিবার দুই ভাই আদিত্যের আব্বু আদিবার বড় ভাইকে টান দিয়ে সরিয়ে দেয়। আদিত্য কাশতে লাগলো। আদিত্য আদিবার বড় ভাইকে কিছু বলল না। আদিত্য নিজের উপর রাগ হচ্ছে। সে ভাবতে লাগলো, আসলেই তো, আমার জন্য রাইসাকে মরতে হলো। আজ আমার জন্য ওর ছোট বোনের এই অবস্থা। উফ, আমি কি করব? আমি আদিবাকে তো নিজের সাথে জড়াতে চাই নাই। আদিবা আমার লাইফে জোর করে আসলো। আল্লাহ, আমি এখন কি করব? আমার কিছু ভালো লাগছে না। রাইসা, আমার বড্ড অসহায় লাগছে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আজ তুমি গেলে হয়তো আজ এত কিছু হইতো না। আদিত্য কান্না করতে করতে ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল। আদিত্যের আব্বু আদিত্যকে তুলতেই আদিত্য ওর আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর ওর আব্বু ওকে সান্ত্বনা দিতে লাগলো। আদিবার ক্যাবিন থেকে ডাক্তার বের হলে আদিবার ভাই আদিত্যের আব্বু ক্যাবিনে চলে গেল। আদিত্য বাইরে বেঞ্চিতে বসে আছে। ওর সাহস নেই আদিবার সামনে যাওয়ার। নিজের কাছে বড্ড অপরাধ বোধ করতে লাগলো। আদিত্যের আব্বু আদিবার পাশে দাঁড়িয়ে বলল, মামনি, তুমি এখন ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল। কি হলো মামনি, তুমি আমাকে আঙ্কেল বলছো? তুমি না আমাকে আব্বু বলে ডাকো?
আমি বুঝে গেছি আঙ্কেল, আপনাকে আব্বু বলার মতো অবস্থায় আমি থাকবো না। আমাকে আপনার ছেলে কোনো দিন মেনে নিবে না। ওই আপুকে অনেক ভালোবাসে, ওই কোনো দিন আমাকে মেনে নেবে না। আমার এমন পাগলামি করা ঠিক হয় নাই। আদিত্যকে এইভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয় নাই। ভাই, আমি বাসায় যেতে চাই। মামনি, তুমি আমার ছেলের বউ। আর শোনো, আদিত্য তোমাকে ভালোবাসবে। আমি আজ অনেক বছর পর আদিত্যকে কারোর জন্য কান্না করতে দেখলাম। আদিত্য ওর মা মারা যাওয়ার সময় এত কান্না করে নাই, ততটা তোমাকে এই অবস্থায় দেখে করেছে। আমার মনে হয় আদিত্য না চাইতেই তোমায় ভালোবাসে। হ্যাঁ, ও এখনো বেঞ্চিতে বসে কাঁদছে। প্লিজ, তুমি আমার ছেলেকে এভাবে একা করে চলে যাও না। আঙ্কেল, আমি কোথাও যাব না। আমি আরেকবার চেষ্টা করতে চাই, দেখি আদিত্যকে আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করতে পারি কিনা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমার বলার ভাষা নাই। তুমি আমার জন্য কত কিছু সহ্য করছো, আমাকে ক্ষমা করে দিও মামনি। আদিত্যের আব্বু কান্না করে দিল এক প্রকার। আদিবা উঠে আসতে গেলে মাথায় ব্যথা শুরু হয়ে যায়। আদিত্যের আব্বুর সাথে সাথে আদিবার কাছে গিয়ে শুয়ে দেয়। প্লিজ আব্বু, কান্না করেন না। আমাকে ধন্যবাদ দিবেন কেন? আমি তো আপনার মেয়ে, তাই না? মেয়েকে কি কেউ ধন্যবাদ দেয়? আদিত্যের আব্বু আদিবার কপালে চুমু দিয়ে শুইয়ে দিল। আদিত্যের আব্বু আর আদিবার বড় ভাই কিছুক্ষণ কথা বলে চারজন বের হয়ে আসলো। আদিত্যকে দেখে আদিবার ভাই বলল, আদিত্য, যাও, আদিবের সাথে দেখা করে এসো। না ভাইয়া, আপনি আপনার বোনকে নিয়ে যান। আমার কাছে থাকলে ওর অনেক বড় ক্ষতি হবে, তাই আমি চাই না ও আমাদের সাথে থাক। ভাইয়া, আমার জন্য রাইসাকে মরতে হয়েছে, আবার আদিবারও কোনো ক্ষতি হোক, আমি তা চাই না। তোর জন্য কি ক্ষতি হয়েছে? হ্যাঁ শোন, তুই চাইলেই আদিবাকে ভালো রাখতে পারোস। তুই আদিবাকে ভালোবাসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখ আদিত্য, অতীতকে মনে রেখে নিজের জীবন কষ্ট করার কোনো মানে হয় না। তুই এমনভাবে থাকলে রায়সাও কষ্ট পাচ্ছে, তাই তুই আদিবাকে নিয়ে নতুন করে জীবন শুরু কর। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। মানে এত রাতে তোর আবার কি কাজ? দরকার আছে মানে আছে, কি কাজ আছে সেটা তোমাকে জানতে হবে না। আদিত্য কথাগুলো বলে ক্যাবিনের হসপিটাল থেকে বের হয়ে গেল। আদিত্য রাস্তা দিয়ে হেঁটে ওই ব্রিজের কাছে চলে গেল। ব্রিজের পাড়ে দাঁড়িয়ে আবার আকাশের পানে তাকিয়ে রইল। রাত 3টায় আদিত্য বাসার দিকে যেতে লাগলো। আদিত্য বেশ কিছু দূর যেতে একটা মেয়ের কান্নার শব্দ কানে ভেসে আসলো। আদিত্য পেছন ঘুরে তাকায়। তাকিয়ে দেখে কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে জোর করে মুখ চেপে ধরে টেনে রাস্তার নিচের দিকে নিয়ে যাচ্ছে। আদিত্য দৌড়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ওই কে তোরা? ওই মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোকে কপালে দুঃখ আছে বলে দিলাম। মেয়েটাকে নিচে নামাতে যাবে, সাথে সাথে আদিত্য একটা ছেলের কলার ধরে টান দিয়ে মারতে লাগলো। ওর সাথে আরো ছেলেগুলো মেয়েটাকে রেখে আদিত্যকে মারতে লাগলো। আদিত্য কিছুক্ষণ মার খেয়ে রাস্তার উপর পড়ে গেল। ছেলেগুলো মেয়েটাকে নিয়ে চলে যেতে নেবে, সাথে সাথে আদিত্য ছেলে দুইটার পা ধরে টান দিয়ে ফেলে দেয়। তারপর রাগে একটা হাত মুঠো করে নেয়। একটা ঘুষি মারতে একদম হাড় ভেঙে যাওয়ার শব্দ হলো। আরেকটার ঘাড় মটকে দিতেই আর দুজন ভয়ে দৌড়ে পালাতে যাবে, সাথে সাথে আদিত্য দুইটার মাথা খুয়ে দিয়ে ঢিল মারতেই দুজন রাস্তার উপর পড়ে গেল। আদিত্য ওই দুটাকে ধরে বেশ কয়েকটা মার দিল আর বলল, আজকের মতো তোদের মাফ করে দিলাম, আর কোনোদিন যদি তোদের আমি এই এলাকাতে দেখি তাহলে তোদের সবাইকে এমন হাল করব, মেয়েদের দিকে তাকাতে থরথর করে কাঁপবি। আর এই দুইটাকে নিয়ে হসপিটালে ভর্তি করগা, না হলে দুইটাই উপরে চলে যাবে। আদিত্যর কথা শুনে দুইজন ওই দুটাকে ধরে দৌড়ে পালিয়ে গেল। আদিত্য পেছনে তাকাতে মেয়েটাকে দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। আদিত্য তাড়াতাড়ি করে ওর পাঞ্জাবিটা খুলে মেয়েটাকে পেছনের দিকে হাত দিয়ে দিল। মেয়েটা পাঞ্জাবিটা পরে নিল। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। কান্না করো না, ওরা আর আসবে না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নেন। মেয়েটা পাঞ্জাবি পরে নিল। মেয়েটা কান্না করেই যাচ্ছে। আদিত্য পেছন ঘুরে বলল, আপনার বাসা কই, আর এত রাতে আপনি বাহিরে কেন? মেয়েটা কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আদিত্য রেগে গিয়ে ধমকে সুরে বলল, আরে কথা বলেন না কেন? আপনার বাসা কই? আপনার নাম কি? আমার নাম সুমায়া। বাসা কই? মেয়েটা বাসার ঠিকানা দিল। আদিত্য বলল, ও আচ্ছা, চিন্তা করেন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আপনি আমার পিছন পিছন আসেন।
সুমাইয়া আদিত্যের পেছন পেছন হাঁটতে লাগলো। আদিত্য সুমাইয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলো। ওর বাসার সামনে চলে আসলো। সুমাইয়া আদিত্যের কথাবার্তা যতই শুনছিল তত মুগ্ধ হয়ে যাচ্ছিল। আদিত্যের চেহারা এখনো ভালো করে দেখেনি সে। সুমাইয়াদের বাসার সামনে গিয়ে আদিত্য সুমাইয়ার দিকে তাকাতে সুমাইয়া মুগ্ধ হয়ে যায়। সুমাইয়ার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আদিত্য সুমাইয়ার দিকে হাত নাড়িয়ে বলল, এই যে আপু, আমার কথা শুনতে পারছেন? আপনি এখন ভিতরে যান। আর হ্যাঁ, আর যেন একা বাহিরে বের হন না। বের হলে আপনার ভাইয়াকে বা আপনার ফ্যামিলির কাউকে নিয়ে বের হয়েন। ওকে, আজ তাহলে আমি আসছি। সুমাইয়া আদিত্যের কথাতে মাথা নাড়ল। আদিত্য ওকে রেখে যেতে নিলে সুমাইয়া পেছন থেকে বলল, আমার বাসায় আসলেন যখন ভিতরে আসেন, 1 কাপ চা খেয়ে যান, আর আমার ফ্যামিলির সাথে পরিচিত হয়ে নিন। অন্য একদিন আসবো। আপনি ভিতরে যান, আমাকে বাসায় যেতে হবে। আদিত্য আর কোনো কথা না বাড়িয়ে হাঁটা দিল। আদিত্য বাসায় যেতে যেতে রাত 4টা বেজে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতে লাগলো। কেউ দরজা খুলছে না দেখে আদিত্য ওর রুমের পেছনে গিয়ে বারান্দার পাশে পাইপ বেয়ে বারান্দায় উঠে পড়লো। বারান্দায় উঠে রুমে ঢুকে দেখে সারা রুম অন্ধকার। আদিত্য ফোন খুঁজতে গেলে মনে পড়ে যায় পাঞ্জাবির পকেটের ওয়ালেটে ফোন ছিল। আদিত্য মাথায় হাত দিয়ে চুল ছিঁড়তে লাগলো। দ্যাট ভালোই লাগে না। ওই মেয়েটার কাছে সব রেখে এসেছি। ধূর ছাই, ভালোই লাগে না। আদিত্য উপায় না পেয়ে আস্তে আস্তে সাবধানে গিয়ে ডিম লাইট জ্বালিয়ে আস্তে আস্তে দেওয়ালের কাছ দিয়ে লাইট জ্বালিয়ে পেছনে ঘুরে দেখে খাটের উপরে আদিবা ঘুমিয়ে আছে। আদিবা শাড়ি পরে আছে। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গেছে, হাঁটুর উপরে শাড়িটা উঠে গেছে। আদিত্য আস্তে আস্তে করে এগিয়ে গেল, চাদরটা ওর উপর দিয়ে ঢেকে দিল। আদিবা চোখ খুলে ফেলে। আদিবা বলল, আদিত্য কখন এসেছো? এই ফাজিল ঘুমিয়ে গেছি। সেইটার সুযোগ নেওয়া হচ্ছে? আমাকে ডাক দিলেই তো হইতো। চুপ, ফালতু কথা বলবে না। আমি কারো কোনো কিছু সুযোগ নিচ্ছি না। তোমাকে কাতারটা দিয়ে দিলাম, এইটাই। দূর, ঘুমাও তো। আর তুমি বাসায় কি করছো? হ্যাঁ হ্যাঁ বুঝি, আমার কাছে আসছিলে, ধরা পড়ে গেছো। এখন এসব মিথ্যা বাহানা দিচ্ছ। যাও যাও, ফ্রেশ হয়ে আসো। সারাদিন তো কিছু খাও নাই, আমি গরম খাবার নিয়ে আসছি। লাগবে না, আমি নিজেই একাই করতে পারি। তুমি ঘুমাও, আমি আমার কাজ করে নিতে পারবো। আদিবা খাট থেকে উঠে দাঁড়াতে যাবে, সাথে সাথে পড়ে যেতে নিলে আদিত্য ধরে ফেলে। আদিত্য হিরোর মতো ধরে আছে আদিবাকে। আদিবা এক নজরে আদিত্যের চোখের দিকে তাকিয়ে আছে। আদিত্য ভেঙচি দিতে আদিবা ভ্যাপাচেকা খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। আদিবা রেগে গিয়ে বলল, আমাকে ভেঙচি দিলে কেন? তো কি করব? দাঁড়াতে পারে না, আবার এসেছে আমার খাবার গরম করে দিতে। এই মেয়ে এত বউ বউ ভাব করবে না। না তো, আমি আমার কাজ করে নিতে পারি। চুপচাপ শুয়ে থাকো। আর তুমি খাইছো তো নাকি? খাইছি। মাথায় অনেক ব্যথা করছে, সাথে কোমরে অনেক ব্যথা করছে। একটা কাজ করে দিবে? কি কাজ? খাবার গরম করে খেয়ে আমাকে একটু মলম দিয়ে মালিশ করে দিবে, অনেক ব্যথা করছে। আমি বুয়াকে ডাক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার কি মাথায় সমস্যা নাকি? এত রাতে সবাই ঘুমিয়ে গেছে, এত রাতে তাদের ডাক দেওয়া কি উচিত হবে? ওকে, থাকো, আমি আসছি। এই ওয়েট, তুমি বাসায় ঢুকলে কিভাবে? দরজা তো ভেতর থেকে বন্ধ, আর তোমার শরীরের খালি স্যান্ডো গেঞ্জি আছে। পাঞ্জাবি কই রাখছো? রুমে কোথাও তো দেখছি না। তোমাকে জানতে হবে না, শুয়ে থাকো, আমি আসছি। না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি ভূত নাকি? আমি কাউকে কোনো কিছুতে উত্তর দিতে বাধ্য না। আদিত্য আলমারি থেকে টি শার্ট হাফ প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে আদিবাকে বলল, এই মেয়ে, একটা কথা বলবো, শুনবে? কি বলবে বলো। তোমার ফোনটা দিবে। আদিবা আদিত্যের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আমার ফোন দিয়ে কি করবে? দেখো, আমি প্রেম টেম করি না, তাই আমাকে সন্দেহ করলে ভুল করবে। আর শোনো, আমার ফোনে সবকিছুর পাসওয়ার্ড দিব, বাট তোমাকেও আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আরে ধ্যাত, আমি ওইসবের জন্য চাচ্ছি না। তুমি প্রেম করো বা না করো, ওইটাতে আমার কিছু যায় আসে না। তোমার ফোনটা জাস্ট লাগবে, আমার নাম্বারে কল দিব। ও আচ্ছা। আদিবা ওর ফোনটার লক খুলে দিলে দেখে ওয়ালপেপারে আদিত্যের পিক দেওয়া। আদিত্য ভ্রুকুচকে তাকাতে আদিবা ঘুমানোর ভান করতে লাগলো। আদিত্য ফোনটা নিয়ে কল করলো, কয়েকবার রিং হতে লাগলো। সুমাইয়া রিসিভ করতে সাথে সাথে বলল, আপু, আমার পাঞ্জাবির সাথে আপনার কাছে আমার ওয়ালেট, ফোন সব চলে গেছে। আমার ফোনটার ওয়ালেটটা একটু দিতে পারবেন? এত রাতে কিভাবে যাব?
আর ভাইয়া আব্বু সবাই আমার উপর রেগে আছে। কিভাবে বের হব আমি? আপনি চাইলে আসতে পারেন। আরে এখন না, আপনি আমাকে গতকাল দিতে পারেন। আচ্ছা, আমি কলেজ থেকে আসার সময় আপনাকে দিয়ে দিবনে। আপনি বড় বটগাছ আছে না? কোনো বটগাছ কলেজের পাশে যে ওইটা নাকি? হ্যাঁ, আপনি চেনেন? হ্যাঁ তো, ওই কলেজে তো আমি পড়ি। বাহ, তাহলে তো ভালোই হলো। ওকে, সকালে তাহলে দেখা হবে। আদিত্য ওর সাথে কথা বলে আদিবাকে ফোনটা দিয়ে দিল। আদিবা কিছু বলার আগে আদিত্য বলল, ধন্যবাদ। এই নিন আপনার ফোন, থাকেন, অনেক ক্ষুধা লাগছে। ওই দাঁড়া, তুই কার সাথে কথা বললি? আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম, সকালে ওর সাথে দেখা করব তো তাই। কি গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে হয় না, গার্লফ্রেন্ড মানে ভালোবাসার প্রিয় মানুষ। থাকেন জায়গা। আদিবা রাগে গজ করতে লাগলো। হাতের কাছে থাকা পানির বোতল নিয়ে আদিত্যের দিকে ঢিল মারতে আদিত্যের পায়ে গিয়ে লাগলো। আদিত্য উষ্টা খেয়ে পড়তে পড়তে দরজা ধরে ফেললো। পেছনের দিকে তাকিয়ে দেখে আদিবার মুখ রাগে লাল হয়ে গেছে। আদিত্য কেন জানি হাসি পেতে লাগলো। আদিত্য মিঠি করে হেসে আবার রাগী লুক নিয়ে বলল, ওই তোমার সাহস তো কম না, আমাকে বোতল দিয়ে ঢিল দাও তো। বড় সাহস কে দিয়েছে তোমাকে? চুপ কর, তোকে যে খুন করি না এটাই তোর ভাগ্য ভালো। আমাকে বিয়ে করছস, এখন আমি তোর বউ, আর তুই কোন সাহসে আমার সামনে গার্লফ্রেন্ডের কথা বলস? রাত 4:45 তুই গার্লফ্রেন্ডের সাথে কথা বলস? চুপ, একদম আমার উপরে চিল্লাইয়া কথা বলবে না, বললে একদম গলা চেপে মেরে ফেলবো। কি এত বড় সাহস, আমাকে মেরে ফেলবি? তুই খালি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যা, আমি তোকে দেখাবো আমি কি জিনিস। কি করবে? হ্যাঁ, কি করবে? আইসে আমার মহারানী, আমার বিষয় নাক গলালে একদম নাক ভেঙে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, ঘুমাও। আদিত্য কথাটা বলে চলে গেল। আদিবা বসে থেকে কান্না করতে লাগলো। আদিত্য নিচে গিয়ে খাবার গরম করে খেয়ে নিল। খাবার খেতে খেতে আদিবার কথা মনে পড়ল। আদিত্য তাড়াতাড়ি করে খেয়ে মুভ নিয়ে রুমে চলে গেল। আদিত্য দরজার সামনে যেতেই আদিবার কান্নার শব্দ পেল। আদিত্য রুমের ভেতরে ঢুকে দেখে আদিবা উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে বালিশে মুখ চেপে। আদিত্য দরজাটা লাগিয়ে দিয়ে আদিবার কাছে গিয়ে কোমর থেকে কাপড় ছাড়তে যাবে, সাথে সাথে আদিবা ঘুরে উঠলে আদিত্যের হাতটা সোজা প্যাটে গিয়ে লাগে। আদিত্য সাথে সাথে হাত সরিয়ে নেয়। আদিবার রাগী লুক নিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবি না। আমার বয়ে গেছে, এই নাও মুভ নিয়ে নাও। ভালোই ভালোই লাগিয়ে দিতে চাইলাম, ভালো লাগলো না। আদিত্য আদিবার হাতে মুভ দিলে আদিবা ঢিল দিয়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, তোর কোনো কিছু আমার লাগবে না, ব্যথা পেয়ে মরে যাব, তাও তোর দেওয়া মুভ লাগাবো না। তোর মতো কুচরিত্রের ছেলের সাথে আমার কোনো কথা নাই। আদিত্যের অনেক হাসি পেতে লাগলো, বাট নিজের হাসি চেপে রেখে মুভটা হাতে নিল। তারপর আদিবার কাছে গিয়ে জোর করে আদিবাকে উপর করে শুইয়ে দিল। আদিবা ঘুরে আদিত্যকে ধাক্কা দিতে যাবে, আদিত্য আদিবার 2 হাত ধরে টেনে ওকে তুলে দাঁড় করিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আদিবা থ হয়ে দাঁড়িয়ে থাকলো। আদিবা এক চুলও নড়তে পারছে না, মনে হয় জমে বরফ হয়ে গেছে। আদিত্য এই সুযোগ আদিবার কোমরে মুভ মালিশ করে দিতে লাগলো, আর আদিবা আদিত্যের হাতে স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য একদিক দিয়ে কেস করতে লাগলো, আরেক দিক দিয়ে মালিশ করে দিতে লাগলো। আদিত্যের কাজ শেষ হলে আদিবাকে ছেড়ে দিতে গেল। আদিবা আদিত্যের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে সাথে সাথে। আদিত্য জোর করে সরিয়ে দিয়ে শুয়ে দিয়ে বলল, সি সি, কুচরিত্র ছেলের কিস খেতে লজ্জা করে না? আদিবা আদিত্যের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আদিবা কথা ঘুরিয়ে বলল, আমার তোমার কিস খেতে বয়েই গেছে। আমি আমার জামাইয়ের কিস খাইছি, আমার জামাই অনেক ভালো, শুধু খারাপ হলো আদিত্য নামের ছেলেটা। ও মা, আদিত্য আর আপনার স্বামী ভিন্ন হইল কখন? আমি আদিত্য আর আপনার স্বামী সেই আমি, এক মানুষই। তাহলে মানলে তুমি আমার স্বামী? আদিত্য আদিবার কথা শুনে আর কিছু বলল না। আদিত্য বালিশ আর কোল বালিশটা নিয়ে সোফার কাছে গেল। কোল বালিশ নিয়ে ঘুমানো যায় না। আদিত্য বিরক্ত হয়ে আলমারি থেকে চাদর আনতে যাবে, আদিবা বলল, কি খুঁজে, এত ভাব নিও না। আমার সাথে এসেছেও, শুয়ে পড়ো। নিচে শুইলেও আমি গিয়ে কিন্তু নিচেই শুইব। দেখো, এমনিতেই আমার মাথায় যন্ত্রণা করছে, প্লিজ আর বাড়িয়ে দিও না, মাথাটা খুব যন্ত্রণা করছে। তুমি ঘুমাও, আমি নিচে শুইতে পারবো। আমার তোমার সাথে ঘুমানো সম্ভব না, আমার হাত পা বেশি নড়াচড়া করে। সমস্যা নাই,
আমি তো তোমার স্ত্রী, তাই না? আসো। আর তুমি আমাকে কিসও করলে, আমার কোমরেও হাত দিয়েছো, তাই এত ন্যাকামি করো না। আমি কি তোমাকে ইচ্ছে করে এইসব করছি নাকি? তুমি ব্যথা পাচ্ছিলে তাই এমন করতে বাধ্য হয়েছি। তুমি ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। দূর ছাই, একটা কথা বলে শুনে না। যা ইচ্ছে করো, যাও। আদিবা কথাটা বলে শুয়ে পড়ল। আদিত্য চাদরটা নিচে বিছিয়ে কোল বালিশ আর একটা বালিশ মাথায় দিয়ে কোল বালিশটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এপাশ ওপাশ হতে লাগলো। আদিবা ব্যাপারটা দেখে বলল, এখনো সময় আছে, উপরে আসো, পরে কিন্তু আসতে দিব না। আদিত্য আর দেরি না করে খাটের মধ্যে কোল বালিশটা রেখে বলল, এই পাশে যেন আসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে ওকে, শুয়ে তো পড়ো আগে। আর এত ভাব দেখানোর কি দরকার ছিল? নিচে শুইতে পারবে না, তারপরও ভাব দেখালে? ঠাস ঠ্যাস মেরে কথা বললে কিন্তু নিচে শুইতে যাবো। ওকে ওকে, ঘুমাও। আদিত্য একপাশে শুয়ে পড়ল। আদিবার রাগে গজ গজ করে বলতে লাগলো, বজ্জাত বেটা, বিয়ে করা বউ থাকতে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেই। আমার কান কিন্তু খোলা, তাই চুপচাপ ঘুমাও, না হলে তোমাকে লাথি দিয়ে ফেলে দিব। আদিবার রাগে কোল বালিশটা ধরে লাথ দিয়ে ফেলে দিল। তারপর আদিত্যের হাত দিয়ে নিজেকে জড়িয়ে নিল। আদিত্যের বুকে মাথা দিয়ে বলল, আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তোর খবর আছে। চুপ করে ঘুমা, আমাকে জড়িয়ে ধরে থাক। উঠে যাব কিন্তু। ধুর, ঘুম আর হলো না, আজান দিচ্ছে। আদিত্য আদিবাকে ছেড়ে আলমারি থেকে পাঞ্জাবি আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে অজু করে এসেছে সে। মাথার চুলগুলো ঠিক করে টুপি পরে নিল। আদিবা অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, উফ জান, তোমাকে না অনেক সুন্দর লাগছে। ইস জান, একটু কাছে আসবে, একটা কিস দিতে ইচ্ছে করছে। থাপ্পড় খাইতে চাইলে বলো, এখনই দিচ্ছি। দূর, থাপ্পড় না, বউদের ভালোবাসতে হয়। যাই হোক, নামাজ পড়ে মাথা নিচু করে বাড়িতে আসবে। কোনো মেয়েদের দিকে যেন না তাকাও, তাহলে কিন্তু খুন করে ফেলবো। আদিত্য কিছু বলল না। আদিত্য দরজা খুলে চলে গেল। আদিত্য নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। এরপর সে বাসায় আসলো। বাসায় এসে দেখলো আদিবা ঘুমিয়ে আছে। আদিত্য ল্যাপটপ নিয়ে বসলো। কলেজে যাওয়ার সময় হলে আদিবা চোখ খুলে দেখে কলেজের সময় হয়ে গেছে। আদিত্য রেডি হচ্ছে দেখে আদিবা বলল, ওই, আমার কলেজে সময় হয়ে গেছে, আমাকে ডাক দাও নাই কেন? আজ কলেজে যেতে হবে না, তুমি সুস্থ হও তারপর যাইও। ও মা, আমার বর দেখে আমার কত যত্ন নেয়। বাট মাই ডিয়ার বর, আপনার এত ভালো হওয়ার কোনো দরকার নাই। আমি আজ কলেজে যাবো, আর আমি তো দেখবই আমার জামাইকে কে পিটিয়েছে। তার চুলের মুঠি না ঘুরিয়ে তো আমি শান্ত হব না। আদিত্য আদিবার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি এখনো সেই রাতের কথা নিয়ে পড়ে আছো? আচ্ছা, তোমার মাথায় কি সমস্যা আছে? না মানে তুমি ভালো করে জানো আমি তোমার বোনকে ভালোবাসি। সেখানে তোমার বোনের জায়গা আমি তোমাকে দিচ্ছি না, আর সেইখানে অন্য মেয়েকে দিব ভাবতে কিভাবে? আদিত্যের কথা শুনে আদিবা নিজের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে জিহ্বায় কামড় দিয়ে বলল, মানে আমার তো খেয়াল ছিল না। আমি কি করব? ছেলে মানুষের মতো কখন পাল্টি খায় কে বলতে পারে। আর রাতে তুমি কার সাথে কথা বললে? হ্যাঁ, তোমাকে বলতে বাধ্য না আমি। যাই হোক, কলেজে যেন তোমাকে দেখি না, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। আদিত্য কথাটা বলে কলেজের উদ্দেশ্যে চলে গেল। আদিত্য সুমায়ার সাথে দেখা করে ফোন আর ওয়ালেট নিয়ে কিছুক্ষণ কথা বলে আদিত্য রাকিবের সাথে দেখা করতে গেল। ভালো, তুই ক্লাস করা বাদ দিয়ে কোথাও যাচ্ছিস নাকি? ওকে, যা। রাকিব চলে গেলে আদিত্য রাকিবের চলে যাওয়ার দিকে তাকালো। আদিত্য কিছুটা অবাক হলো। রাকিবের হাঁটার ধরন কেমন চেঞ্জ হয়ে গেছে। আদিত্য বেশ সন্দেহ হতে লাগলো। আদিত্য ক্লাসরুমের দিকে গিয়ে আবার ক্লাসে না ঢুকে কলেজের পেছন গেট দিয়ে বের হয়ে গেল। আদিত্য একটা রিক্সা নিয়ে বেশ কিছু দূর গিয়ে রাকিবকে ফলো করলো। আদিত্য রিক্সা ভাড়াটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়ে আদিত্য লুকিয়ে লুকিয়ে রাকিবের পেছনে গেল। আস্তে আস্তে রাকিবের পেছন পেছন গিয়ে দেখে একটা ভাঙা বাড়ির পেছনে গিয়ে নেমে রাকিব হাঁটতে লাগলো। আদিত্য আস্তে আস্তে নেমে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতে আদিত্য জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। আদিত্য আরো সামনে যেতে একটা পুরনো বাড়ির ভেতরে ঢুকতে পেছনে ঘুরে রাকিবকে দেখতে পেল। রাকিব তখনই পেছন ফিরতে গেলে আদিত্য গাছের আড়ালে লুকিয়ে পড়ল। রাকিব কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর ভেতরে গেল। আদিত্য আস্তে আস্তে জানালার পাশে যেতে কারো কণ্ঠ শুনতে পেল। আদিত্য আরো কিছুটা কাছে গেল। আদিত্যের কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আদিত্য ভালো করে দেখার জন্য জানালার পাশ
থেকে আরেকটু সরে যেতে যাবে, সাথে সাথে কারো আসার পায়ের শব্দ পেতেই আদিত্য আস্তে আস্তে ওখান থেকে চলে গেল। গাছের আড়ালে লুকোতে আদিত্য দেখতে পেল অনেকগুলো গার্ড সিগারেট ধরাতে ধরাতে পেছনে একটা বেঞ্চিতে বসলো। দুজন গার্ড কথা বলতে লাগলো। আদিত্য কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লো। আদিত্য আর এক মুহূর্ত ওখানে দেরি না করে জঙ্গল থেকে বের হয়ে আস্তে আস্তে পা টিপে টিপে বের হয়ে আসলো। জঙ্গল থেকে বের হয়ে আদিত্য দৌড়ে রাস্তায় উঠে সোজা একটা সিএনজি নিয়ে ওখান থেকে বেশ কিছু দূর নেমে গাড়িওয়ালাকে পাঠিয়ে দিয়ে আরেকটা রিক্সা নিয়ে আদিত্য বাসায় চলে আসলো। আদিত্য কলিং বেল বাজাতে বুয়া দরজা খুলে দিল। আদিত্য বাসার ভেতরে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে বুয়াকে পানি নিয়ে দিতে বলল। আদিত্য এক গ্লাস পানি খেয়ে রুমে চলে গেল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য বলল, তো তুমি থুকু মানে আপনি এখানে কি করছেন? আপনি আমার বাসা কিভাবে চিনলেন? আদিত্যের কথা শুনে আদিবা অবাক হয়ে বলল, ওই এখানে কি করছে মানে? তুমি ওকে চেনো? তুমি এখানে কি করছো? ওই তো আমার স্বামী, বাট তুই ওকে কিভাবে চিনস? কি? তোমার স্বামী মানে? সুমাইয়া তোমার কি হয়? আমার বেস্ট ফ্রেন্ড। বাট তোমরা একে অপরকে চিনো কিভাবে? আর সুমাইয়া তোমাকে চেনে আমি তো জানি না, এটা হতে পারে না। সুমাইয়া, তুই আদিত্যকে কিভাবে চেনস? আর আমাকে কিছু বলস নাই, ব্যাপার কি? সুমাইয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়া মানে দোস্ত, তোকে যদি এখন বলি তুই আমাকে অনেক মারবি। আরে মারবে কেন ওই? আরে মারবো কেন? বল তো, বল কিভাবে চেনস? ইয়া মানে দোস্ত, এতক্ষণ যার কথা বলছিলাম আসলে এইটাই সেই ছেলে। আদিবা সুমাইয়ার কথা শুনে হা করে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্যের দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখনই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। বাট এত গরমভাবে কথা বলছো কেন? যাইতে বলছে, যাও এখান থেকে। আদিত্য আর কিছু না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। আদিবা সুমাইয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, দেখ সুমাইয়া, খবরদার আমার স্বামীর দিকে নজর দিস না। আমার ড্রেস জুতা আমার সব কিছু নিয়েছিস, কিছু বলি নাই। শেষমেশ আমার জামাইকে দেখে তুই ফিদা হয়ে বসে আসিস। খবরদার ওর দিকে ভুলেও হাত বাড়ালে খবর হয়ে যাবে। আমি ভুলে যাব তুই আমার বেস্ট। দূর, আমি তোর জামের দিকে নজর দিব কেন? হ্যাঁ, ওকে দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। এখন যখন জেনে গেছি তোর জামাই হয়, তখন ওই আমার দুলাভাই হয়। বাট দোস্ত, তোর জামাইকে সাবধানে রাখিস। কখন কোন মেয়ে তোর জামাইয়ের প্রেমে পড়ে যায়। মোটামুটি তোর জামের চরিত্র তো ভালোই দেখলাম, বাট ছেলে মানুষের মন যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। চুপ কর। আমার স্বামীকে আমি চিনি। আমার স্বামী কাউকে ভালোবাসতে পারে না। আমার স্বামীকে আমি বিশ্বাসও করি আর অনেকটা ভালোবাসি। আর আমার ভালোবাসা দিয়ে ওকে সব সময় আগলিয়ে রাখবো। আদিত্য ওয়াশরুম থেকে আদিবার কথাটা শুনে ফেলল। আদিত্য কিছু না শোনার ভান করে বলল, খাবার খাইছো তোমরা? আর সুমাইয়া আপু আমাদের বাসায় আসলে না খাবার রাখছো নাকি? তুমি যাও, আমরা আসছি। ওকে তো কখন থেকে বলছি খাবার খেতে। অনেকদিন পর আমার সাথে দেখা, তাই আর কি। আমাদের গল্প করা শেষ হচ্ছে না। অনেক গল্প করার সময় পাবে। এখন চলো তিনজন খাবার খেয়ে নেই। ও আদিবা আব্বু আসছে না বাসায়? না, বাট আব্বুর টিফিন আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা চলো। আমি হাঁটতে পারছি না, কোমরের ব্যথাটা একটু বেড়ে গেছে। মেডিসিন খাও নাই সকালে? আচ্ছা তোমরা এখানে থাকো, আমি বুয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দেই। আরে না না, তুমি আমাকে কোলে করে নিচে নিয়ে চলো, তিনজন একসাথে বসে খাবো। দরকার নাই, এখানে খাও। ধুরবাল, যা বলছি তাই করো। এত কথা বলছ কেন? আদিত্য, ওর কথায় কিছু মনে করো না। ও রেগে গেলে ওই তুই বলে ফেলে। তুমি ওকে কোলে করে নিয়ে চলো। আদিত্য আর কিছু না বলে আদিবাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আদিত্য আদিবাকে নিয়ে নিচে নেমে যাচ্ছিল আর অনেক কিছু ভাবতে লাগলো। আদিত্যের মাথায় কাজ করছে না। আদিত্য খাবারের টেবিলে বসিয়ে দিয়ে তিনজন খাবার খেতে লাগলো। আদিত্য খাবার খাওয়া শেষ করে আদিবার জন্য অপেক্ষা করতে লাগলো। দুইজন এত কথা কই পাও? আরে বাবা, খাবার খাওয়া শেষ করে তো কথা বলো। এই তুমি ক্লাস করো নাই কেন আজকে? ক্লাস করতে ভালো লাগে নাই তাই। তুমি কিভাবে জানলে? আমি বলছি। কি হয়েছে? অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কিছু একটা ভাবছো। কই কিছু ভাবছি না। আচ্ছা একটু তাড়াতাড়ি খাও তো, আমি একটু বের হব। কোথায় যাবে? আব্বুর অফিসে যাব। ও আচ্ছা। আদিবা তাড়াতাড়ি খেয়ে নিল। তারপর আদিত্য আদিবাকে কোলে তুলে নিল, রুমে রেখে এসেছে।
আদিত্য ড্রেস চেঞ্জ করে বাইকটা নিয়ে ওর আব্বুর অফিসে চলে গেল। আদিত্যকে দেখে আদিত্যর আব্বু অবাক হয়ে বলল, আরে আদিত্য যে আজ হঠাৎ অফিসে আসলে? আব্বু, তোমার সাথে একটু কথা ছিল, আমার সাথে কি একটু কফি খেতে পারবে? আরে কেবল খাবার খাইলাম, আবার কফি খেতে যাব কেন? কি বলবে এখানে বলো। আব্বু চলো না, তোমার সাথে অনেক দিন ধরে কিছু সময় কাটাই না, চলো আজ একটু কাটিয়ে আসছি। ম্যানেজার আদিত্যের আব্বুকে জোর করে আদিত্যের সাথে পাঠিয়ে দিল। আদিত্যের আব্বু আর ম্যানেজার বের হলে পরে আদিত্য ক্যাবিনে ক্যামেরা লাগিয়ে দিয়ে ওখান থেকে বের হলো। আদিত্য ওর আব্বুকে নিয়ে বাইকে করে চলে গেল। কফি শপে গিয়ে আদিত্য 2টা কফি অর্ডার দিল। তারপর আদিত্য ওর আব্বুকে বলল, আচ্ছা আব্বু, তোমার সব থেকে বিশ্বস্ত লোককে মানে অফিসে? আমার ম্যানেজার। বাট হঠাৎ এই কথা কেন? ও আচ্ছা আব্বু, ম্যানেজার তোমার ছোটবেলার বন্ধু না? আমাকে একবার বলেছিলে। আচ্ছা, তার ছেলে মেয়ে কয়টা? তুই হঠাৎ ওর সম্পর্কে জানতে চাচ্ছিস কেন? আর তুই তো কোনোদিন আমার কোম্পানির ব্যাপারে কোনো কথা শুনতে চাস না। উফ আব্বু বলো না, আমি তো কোম্পানির দায়িত্ব নিব, আমাকে কি সবার ব্যাপার জেনে নেওয়া ভালো না? হুম, ওর 2 ছেলে 1 মেয়ে। আর ওর ছেলে তো মনে হয় তোদের কলেজে পড়ে। আমি তো অ্যাডমিশন করে দিয়েছি, তুই হয়তো চেনোস। ওনার ছেলের নাম কি? রাকিব হোসেন নাকি? হ্যাঁ, তুই তো তাহলে চেনোস। আচ্ছা এক কাজ করো আব্বু, তোমার ম্যানেজারের ঠিকানা আর ওনার নাম্বারটা দিতে পারবে? আর আমি যে তোমার থেকে এসব নিয়েছি এইগুলো যেন কাউকে বলো না। কেন? ওর ঠিকানা নাম্বার দিয়ে কি করবি? দরকার আছে, তুমি আমাকে সবকিছু দাও প্লিজ। আদিত্যের আব্বু আদিত্য যা যা চাইলো সব দিল। আদিত্য কিছুক্ষণ ওর আব্বুর সাথে গল্প করে তারপর ওর আব্বুকে অফিসে দিয়ে আসলো। তারপর আদিত্য একটা হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে সিসি ক্যামেরার ভিডিও দেখতে লাগলো। তারপর আদিত্য রাকিবকে একটা টেক্সট দিয়ে বলল আদিত্য দেশের বাইরে চলে যাবে। আজ রাতের ভেতরে আদিত্য বলে বাসায় চলে গেল। বাসায় গিয়ে আদিত্য রুমে বসে থেকে ল্যাপটপে কাজ করতে লাগলো। আদিত্য, বলো। সুমাইদের বাসায় যাব। ওর আগামীকাল বার্থডে। যাও, আমাকে বলতে হবে না। তোমাকেও যেতে হবে, আমাকে না। তুমি চলে যাও, আমি পরে সময় পেলে চলে যাব। এখন বিরক্ত করো না, আমাকে আমার কাজ করতে দাও। আদিবার কিছু না বলে রেডি হতে চলে গেল। আদিবার রেডি হয়ে আদিত্য থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে আদিত্যের বাসা থেকে বের হয়ে গেল। আদিত্য ম্যানেজারের নম্বরে একটা টেক্সট পাঠিয়ে ওই ঠিকানায় গিয়ে লুকিয়ে থাকলো। রাত 8টার দিকে ওই জায়গায় ম্যানেজার চলে আসলো। সাথে সাথে আদিত্যের লোক ম্যানেজারকে পেছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দিল। আদিত্যের ইশারাতে ওদের আস্তানায় নিয়ে গেল। আদিত্য ওদের জায়গায় চলে যাওয়ার পর সকালে যেখানে গিয়েছিল ওই জায়গায় গেল। এক এক করে ওখানে সব গার্ডকে মেরে আসলো। তারপর রাকিবকে উদ্ধার করল। রাকিবের কাছে গিয়ে বাঁধন খুলে দিলে আসল রাকিব আদিত্যকে দেখে বলল, বস, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তোমাকে ওই কেন বেঁধে রাখছিল? আর আমার সাথে যে থেকেছে সে আসলে কে? বস, এখান থেকে বের হয়ে নেই, তারপর আপনাকে আমি সব বলবো। আর বস, আপনি আমার সাথে কথা বলছেন, আমার কি সৌভাগ্য যে আপনার কণ্ঠ শুনতে পেলাম। তুমি চলো আমার সাথে। আদিত্যের সাথে আসল রাকিব হাঁটতে লাগলো। তখন রাকিব যেতে যেতে বলল, বস, আমার বড় ভাই, আব্বু আর আমার ছোট বোন অনেক বড় একটা অন্যায় করতে যাচ্ছে। ওরা আদিত্য চৌধুরীর নাম তো শুনেছেন, তাই না? ওই কোম্পানির মালিক আমার আব্বুর ছোটবেলার বন্ধু, কিন্তু আব্বু আর ভাইয়া মিলে ওদের সবকিছু নিয়ে নিতে চাচ্ছে। আমরা 2 ভাই জমর জন্য ওই আপনার সাথে এতদিন কাজ করছে, ওই পাওয়ার দরকার ছিল, সেইটা দিয়ে ওই আদিত্য গ্রুপে সব তথ্য নেয় আর ওদের ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। আমি ওদের এই অন্যায় কাজে সায় না দেওয়ার আমাকে 1 বছর ধরে আটকিয়ে রাখছে। কিন্তু বস, আপনি জানলেন কিভাবে আমি এখানে? আপনার তো বোঝার কথা না, কারণ ওর ব্যবহার আর আমার ব্যবহার একদম এক। আমাদের কণ্ঠের সুরটাও দেখতেও একদম এক। আমার মা বাবাও মাঝে মাঝে বুঝতে পারে না আমার বড় ভাই অন্য কাউকে সহজে নকল করতে পারে। বস, আপনাকে নকল করে ওই অনেক কাজ অন্যায় করছে, যেটা আপনি বুঝতেও পারেন নাই। আমি জানি, আমার কাছে ফুটেজ আছে। আমি যখন ফুটেজগুলো দেখি
তখন বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমার সাথে বেইমানি করছো। আমি এই 1 বছর তেমন ভালো করে তোমার ভাইকে খেয়াল করি নাই, বাট ওইসব দেখে আমি অবাক হয়ে যাই। আমার কাছ থেকে আমার সাথে বেইমানি, আমার ড্রেস পরে আমার মতো হুবহু আমাকে নকল করে, অনেকের থেকে টাকা নিয়েছে, এমনকি ওই আমার বন্ধু রনির সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছিল। বস, আমার ভাইয়ার আব্বুকে থামাতে হবে, না হলে রাহান আঙ্কেল আর তার ছেলের বউকে নাকি আজ মেরে ফেলবে। যে করেই হোক ওদের থামাতে হবে। সারা জীবন অন্যায়কারীদের প্রতি প্রতিবাদ করছি, আর আজ নিজের বাবা ভাই বোন এমন অপরাধ করতে শুরু করেছে। ওরা কত অসহায় মানুষের মেরে ফেলছে আমার চোখের সামনে। এমনকি রাহান আঙ্কেলের স্ত্রী আব্বুর আসল রূপ দেখে ফেলার জন্য তাকে কোথায় যেন লুকিয়ে রেখেছে, বাট সবাই জানে সে মারা গেছে। আমি ওনাকে অনেক খুঁজেছি, বাট পাই নাই। বস, আপনার সাহায্য দরকার আমার। বস, এত অসহায় মানুষের সাথে এই অন্যায় হওয়া দেখার থেকে মরে যাওয়া ভালো। আমার ঘৃণা হয় ওদের ভাই বোন বাবা হিসেবে পরিচয় দিতে। কি, রায়হান চৌধুরীর স্ত্রী বেঁচে আছে? হ্যাঁ বস। বস, তাড়াতাড়ি রাফি ভাইয়াকে ধরতে হবে, না হলে ওই সবাইকে মেরে ফেলবে। চিন্তা করো না, আমি সবাইকে বাঁচাবো, তুমি শুধু আমার পাশে থেকো। আদিত্যের বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। তার মা বেঁচে আছে। আদিত্যের চোখে পানি বের হয়ে গেল। আদিত্য আর রাকিব 10টার দিকে পৌঁছে গেল। রাকিব আদিত্যের দিকে তাকিয়ে বলল, বস, আপনি আমার আব্বুকে কেন ধরে নিয়ে এসেছেন? বস, আপনার কোথাও ভুল হচ্ছে। আদিত্য সাথে সাথে রাকিবকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ওর লোকেদের দিকে ওকে চেয়ারের সাথে বেঁধে দিল। রাকিব ছোড়ার চেষ্টা করতে লাগলো। আদিত্য সাথে সাথে রড দিয়ে বাড়ি মারতে লাগলো। বস, আমার সাথে এমন কেন করছেন? বস, আমি আপনার ডান হাত, আর আপনি আমাকে এভাবে বেঁধে রেখে মারছেন। আদিত্য হাত তালি দিতেই ওদের সাথে যারা ছিল সবাইকে ধরে নিয়ে আসলো। রাকিবের বুঝতে আর বাকি রইল না, আদিত্য সব জেনে গেছে। আব্বু, ভাইয়া, তোমাদের আগেই বলেছিলাম বসের সাথে পাঙ্গা নিও না। দেখো আজ তোমরা ঠিক ধরা পড়ে গেছো। দেখো, আজ বস আমাকে খুঁজে নিয়েছে, আবার তোমাদেরও ধরে ফেলেছে। আদিত্য ওর লোকেদের সবাইকে দূরে এই রুম থেকে চলে যেতে বলল। সবাই চলে গেলে রাকিব রেগে বলল, ওই আদিত্য চৌধুরী, তুই কে ভাবছস আমি তোকে চিনি নাই? আমার ভাই বোকা জন্য তোকে এত বছর চেনে নাই, বেশি সত্য তাই। বাট দেখ, তোর সাথে এত বছর ধরে সবাই তোর সাথে থেকেও তোর পরিচয় বের করতে পারলো না। আমি দেখ 1 বছরের ভিতরে তোকে আমি বের করে ফেললাম। শোন, তুই আমাদের ধরছস, ভালোই হয়েছে। এখন আমাদের নামে তোর সকল সম্পদ কোম্পানি আমার নামে লিখে দিতে বাধ্য হবি, কারণ তোর স্ত্রী আর তোর আব্বু আমার কাছে বন্দি। বিশ্বাস না হলে এক্ষুনি তোর বউ আর তোর আব্বুকে কল দে। ভালোই ভালোই কোম্পানি পার্টনার শেয়ার চাইলাম, তোর আব্বু তো দিল না, এখন তোদের সব সম্পদ আমার নামে করে দে। আদিত্য সাথে সাথে ওর আব্বুকে কল দিল। ফোন বন্ধ পেল। সুমাইয়ার নাম্বারটাতে কল দিল। সুমাইয়া ফোনটা ধরে বলল, মিস্টার আদিত্য, আমার আব্বু ভাইকে ছেড়ে দেন, না হলে আপনার স্ত্রী আর আপনার আব্বুকে বাঁচাতে পারবে না। সুমাইয়া, এসব কি বলছো তুমি? তাহলে রাকিবের বোন? হ্যাঁ, এখনই আমার আব্বু ভাইয়াকে ছেড়ে দিন। আমার দেওয়া ঠিকানায় চলে আসেন। আদিত্য আর কিছু বলতে যাবে, সাথে সাথে সুমাইয়া কল কেটে দিল। পেছন থেকে রাকিব হাসতে লাগলো। আদিত্য ওর গলা চেপে ধরে বলল, একদম হাসবি না। তুই যদি বাঁচতে চাস, আমার আব্বু, আমার স্ত্রীকে ছেড়ে দে, না হলে আমি তোর বংশ নিবংশ করে দিব। আরে রাখ তোর সব হুমকি, আমার দেখার সময় নাই। যদি তোর আব্বু বউকে বাঁচাতে চাস তো আমাদের ছেড়ে দে, আর না হলে ভুলে যা আমি তোর ফ্যামিলির মানুষকে। শোন, নিজের ভাইকে যেখানে আটকে রাখতে পারি, নিজের স্বার্থের জন্য সেখানে তোর ফ্যামিলিকে মারতে 1 মিনিটও লাগবে না। প্লিজ প্লিজ, আমার ফ্যামিলি কাউকে কিছু করিস না। তুই বল কোথায় রেখেছিস, আমি তোকে সব কিছু লিখে দিব। আমার আব্বু আর আমার স্ত্রীকে ছেড়ে দে প্লিজ। আমাকে আব্বুকে ছেড়ে দে আগে। আদিত্য প্যাকেট থেকে একটা সুইচ চেপে দিয়ে ওদের দুইজনের বাঁধন খুলে দিল। সাথে সাথে আদিত্যের প্ল্যান অনুযায়ী রাকিব আদিত্যকে বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। আদিত্য জ্ঞান ফিরতে দেখতে পায় আদিত্যকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, আর চারদিকে আগুন জ্বলছে। গোলা দাগের ভেতরে আদিবা চিৎকার করে বলছে, সুমাইয়া, আমার স্বামীকে ছেড়ে দে। তুই যা চাস আমরা সব দিয়ে দিব। প্লিজ আমার স্বামীকে ছেড়ে দে। ওকে,
তাহলে এই কাগজে তোর শ্বশুরকে আর তোর জামাইকে সাইন করে দিতে বল। বিশ্বাসঘাতক, আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোদের সব লিখে দিব। প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। চুপ বুড়া, আগে তুই সাইন কর। তারপর তোর ছেলের জ্ঞান ফিরলে তোর ছেলেকে দিয়ে সাইন করে নিয়ে তারপর তোদের তিনজনকে একসাথে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। রাকিব আদিত্যের আব্বুর থেকে জোর করে সাইনগুলো করিয়ে নিল। তারপর রাকিব আদিত্যের কাছে গেল। আদিত্যের মুখে পানি দিয়ে ইলেকট্রিক শক দিতেই আদিত্য চোখ খুলে ফেলল। রাকিব আদিত্যের চুলের মুঠো ধরে বলল, দাস এটা সাইন করে নেন। ও ওয়েট, আগে তোকে তোর বউ আর তোর আব্বুকে নিয়ে আসছে। আব্বু সময় ওদের নিয়ে আসো। আদিবা আর আদিত্যের আব্বুকে নিয়ে এসেছে, আদিত্যের সাথে বসিয়ে দিল। আদিত্য চুপচাপ শুধু দেখছে। আদিত্য বলল, সব জায়গায় সাইন করবো, আগে তুই বলতো তুই আমাকে চিনলি কিভাবে? গুড প্রশ্ন করছস। শোন, আজ সকালে আমি জানতে পারছি তুই আদিত্য, কারণ গতকাল তোর হাত কেটে গেছিল। আমি সকালে তোর হাত দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তোর কাটা জায়গা দেখে এমনিতেই তোকে আমি সন্দেহ করেছিলাম, কারণ আমার বোনকে তুই বাঁচাইছস। আমি জানতাম আমার বস ওকে বাঁচাবে, কারণ সে প্রতিটা রাতে বাহিরে থাকে। বাট সেটা যে তুই তা জানতাম না। আমি আমার বোনের থেকে বর্ণনা নিয়ে হসপিটালে যাই, গিয়ে দেখে একদম তোর মতো করে মারছে। তাই আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে তোর মতো সরল সোজা একটা ছেলে কেমন এমন হলো। তুই আমাদের বস, এটা বিশ্বাস করতে পারছিলাম না। সকালে দেখে বিশ্বাস হয়ে গেছে, কিন্তু তুই আমাদের কিভাবে বুঝলি? আমরা তো সেফ ভাবে চললাম। হা হা হা, আমি কে তুই ভুলে গেছিস? আমাকে এত সহজে ধরে ফেলছস দেখে যে আমাকে মেরে ফেলবি, ওই স্বপ্ন নিয়ে তুই মরার আগে কিছু দেখে নে। আমার পকেটে একটা পাইন ডাইভাসে চালু করে দেখে নে। আদিত্যের পকেট থেকে প্যান ড্রাইভ বের করে ল্যাপটপ ভিডিও চালু করতে অবাক হয়ে যায়। তখন আদিত্য বলে, বাহ, তুই আসলে একটা জিনিয়াস। এত প্রমাণ তোর কাছে। যাই হোক, তোদের একটা সারপ্রাইজ দেই। রাকিব হাততালি দিতে কয়েকটা লোক আদিত্যের মাকে টেনে নিয়ে আসলো। আদিত্যের মাকে দেখে আদিত্যের আব্বু বলল, সালমা, তুমি বেঁচে আছো? আদিত্যের আম্মুকে ধরে আদিত্যের আব্বুর পাশে বসিয়ে বেঁধে রাখলো। রাফি কাগজটা কাছে নিয়ে এনে বলল, আদিত্য, এখন তুই সাইন করে দে, না হলে তোর চোখের সামনে তোর আব্বু আম্মু তোর বইয়ের শরীরের টর্চার করব। আমি কিছুই করব না, তুই যা ইচ্ছে কর। ওকে। রাফি আদিত্যের আব্বুকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আদিত্য রাগে বলতে লাগলো, আমি যদি ছুটি তোকে খুন করে ফেলবো। তোদের এখন একটা সুযোগ দিচ্ছি, এখনই সবাইকে ছেড়ে দে। যদি না দিস তাহলে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কি করবি কর। আদিত্য জোরে জোরে কয়েকটা শীষ বাজাতেই গোলাগুলির শব্দ হতে লাগলো। তখন একদল রাকিবের আব্বু আর সুমাইয়াকে ধরে ফেললো। আদিত্য রাফিকে বলল, পিছনে তাকা। রাফির সাথে সাথে ওর আব্বুর মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আমার আব্বু আমার বোনকে ছেড়ে দিতে বল আদিত্য, না হলে তোর আব্বুকে শেষ করে দিব। প্লিজ আমার আব্বুকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলেন। আর আদিত্য এসব কি শুরু করছো? এখনই ওদের সবগুলোতে সাইন করে দাও। আদিত্য চোখ মারতেই রনি পেছন থেকে রাফির হাতে গুলি করে দেয়। সাথে সাথে রাফির হাত থেকে পিস্তল পড়ে যায় আর পুরো রুমে ধোঁয়া দিয়ে ভরিয়ে ফেলে। আদিত্যের হাত ধরতে ওর আব্বু আম্মু আদিবার হাত খুলে দিয়ে ওদেরকে নিয়ে কয়েকজনকে নিয়ে যেতে বললো। ওরা কেউ যেতে চায় না আদিত্যকে রেখে। সবাই কান্না করতে লাগলো। আদিত্য রাফিকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। রনি দল মিলে ওদের বেঁধে ইলেকট্রিক শক দিতে লাগলো। সাথে ওদের তিনজনকে অনেক মারলো। গরম পানি দিয়ে সারা শরীর পুড়িয়ে ফেললো। তারপর আদিত্য বলল, আমার ফ্যামিলিকে মারবি তোরা? তোরা ভুলে গেছস আমার সাথে একটা লোকেশন বোতাম আছে। আমি চাইলে যখন ইচ্ছে আমার লোকেশন রনি ভাইয়া বের করতে পারবে, আর সেখানে আমাকে ধরে নিয়ে এসেছে। জীবনের বড় ভুল করে ফেলছস। নে এবার তোরা তোদের শাস্তি উপভোগ কর। রনির লোকজন ওদের ধরে নিয়ে গেল। আর এইদিকে সবকিছু আগের মতো করে গুছিয়ে ফেললো, যেন এখানে কিছুই হয়নি। আদিত্য, রনি সবাই এখন এখান থেকে চলে গেল। আদিত্যের আব্বু পুলিশ নিয়ে এখানে আসলে দেখে কেউ নেই। আর এখানে সব ঠিকঠাক দেখে আদিত্যের আব্বুর কথা বিশ্বাস না করে তারা চলে যায়। আদিত্যের আব্বু হতাশ হয়ে বাসায় চলে যায়। আর এদিকে আদিত্য ওদের কেটে কুটি কুটি করে মাগুর মাছের পুকুরে ছেড়ে দিয়ে আছে। আদিত্য ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসে।
আদিত্যকে দেখে আদিত্যের আব্বু আম্মু আদিবা দৌড়ে এসেছে, তারপর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য, তুই ঠিক আছিস বাবা? আমার আবার কি হবে? আব্বু, আব্বু আমি ঠিক আসছি, আমার কিছুই হয় নাই। ওরা কে ছিল আদিত্য? আব্বু, যেখানে বিপদ থাকে সেখানে তো রনি মাফিয়ার হাজির হয়। সেখানে ওনারা আমাদের বিপদ থেকে বাঁচাতে এসেছিল। ওনারা অনেক ভালো আব্বু। আমাদের কিভাবে বাঁচালো? আদিত্য ওর আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে সবকিছু স্বাভাবিক করে ফেললো। আদিবার সাথে কথা না বলাতে আদিবা রাগ করে রুমে চলে গেল। আদিত্য ওর আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে গিয়ে দেখে আদিবা খাটের উপর এক কোণে বসে কান্না করছে। আদিত্য আদিবার হাতের দিকে তাকিয়ে দেখে দড়ির আঘাতে হাতটা লাল হয়ে আছে। আদিত্য ফার্স্ট এইড বক্স নিয়ে গিয়ে আদিবার হাতে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। আদিবা সরে যেতে আদিত্য বলল, ডিয়ার বউ, আপনি যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে আগামীকাল আপনার সাথে বাসর করব না। যদি আমার সাথে বাসর করতে চান তাহলে আগামীকাল সন্ধ্যায় আমার দেওয়া ঠিকানায় চলে যাবেন। এখন দয়া করে নিচে চলেন, খাবার খেয়ে ঘুমিয়ে যান। তুমি আমার সাথে বাসর করবে? কই না তো। কেবল না মানে? শুনছো যখন আবার জিজ্ঞেস করো কে? আদিবা খুশি হয়ে আদিত্যকে জড়িয়ে ধরলো। আদিত্য জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে দুজন নামাজ পড়ে আদিত্য ওর ভাইয়ের বাসায় চলে যায়। সন্ধ্যায় আদিত্য টেক্সট পেয়ে চলে যায় হোটেলে। আদিবা হোটেলে গেলে কয়েকটা মেয়ে আদিত্যকে নিয়ে গিয়ে বউ সাজিয়ে দিয়ে একটা রুমে নিয়ে গিয়ে খাটের মধ্যে বসিয়ে দেয়। পুরো রুম অন্ধকার হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। আদিত্য লাইট জ্বালিয়ে দিতে আদিবার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আদিত্য আস্তে আস্তে ওর পাশে গিয়ে ওর ঘুমটা খুলে কপালে চুমু এঁকে দিল। মাশাআল্লাহ, আমার বউটাকে পরীর মতো সুন্দর লাগছে। আদিত্য লজ্জা পেয়ে গেল। আদিবা লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। আদিত্য বলল, এত লজ্জা কিসের? কিছুক্ষণ পর তো সব লজ্জা ভেঙে দিব। যা ফাজিল ছেলে, তা হঠাৎ করে বাসর করতে আসলে? আমার বোনকে বুঝি ভুলে গেলে? আদিত্য আদিবার কথা শুনে খাট থেকে উঠে পড়লো। আদিবা খাট থেকে উঠে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, আমি মজা করছি। তোমার বোন আমার প্রথম ভালোবাসা, তাকে ভোলা কখনো সম্ভব না। বাট তাকে ভুলে যাওয়া কখনো সম্ভব না। সেই ছিল আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্ত্রী। আর তুমি আমার স্ত্রী, তোমাকে মানি বা না মানি এটা আমি অস্বীকার করতে পারবো না। আর কতদিন বা তোমাকে দূরে সরিয়ে রাখবো? তোমাকে একদিন না একদিন মেনে নিতে হবেই, তাই আগেই মেনে নিলে তো আর ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটা অনুরোধ থাকবে, আমার বিষয়ে কোনোদিন নাক গলিও না। হয়েছে হয়েছে, বুঝছি। এখন আমাকে আদর করেন। আমার আম্মু ডাক শোনার ব্যবস্থা করবেন নাকি? আমি নিজেই আপনার উপরে ঝাঁপিয়ে পড়ব। থাক ম্যাম, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে না। ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আসছি তো। আদিত্য আদিবাকে কোলে তুলে খাটে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো। হারিয়ে গেল সুখের সাগরে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।